আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। হালকেনস্টাইনের এইচএসসি একাডেমিক ইতিহাস প্রথম পত্র তৃতীয় অধ্যায় লেকচার 1-এ তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইংরেজ উপনিবেশ শাসনের ব্রিটিশ আমল। তো আজকে আমাদের আলোচনার বিষয়গুলোর মধ্যে কী কী থাকবে সেটা আমরা প্রথমে জেনে নিই। তো আমরা আজকে প্রথমে আলোচনা করব হলো 1858 সালের যে আমাদের ভারত শাসন আইন আছে সেটা। তারপর আমরা আলোচনা করব হলো লর্ড রিপনের শাসনামল এবং ইলবার্ট বিল। তারপর আমরা আলোচনা করব হলো বিখ্যাত লর্ড কার্জনের শাসনামল নিয়ে এবং সর্বশেষ তার যে কৃতিত্ব ছিল বঙ্গভঙ্গ সেটা নিয়ে। তো এইসব বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করতে তোমাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ ইফতি। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগে। তো বেশি দেরি না করে আজকে শুরু করা যাক আমাদের ক্লাস। প্রথমেই আমরা জেনে নিই যে আমরা এই উপনিবেশ শাসনে ব্রিটিশ আমলে কিভাবে আসলাম। আমরা প্রথমত যেটা জানি যে 1757 খ্রিস্টাব্দে 1757 খ্রিস্টাব্দে প্রথমে হলো আমাদের পলাশীর প্রান্তরে যে একটা যুদ্ধ হয় ইংরেজদের সাথে, লর্ড ক্লাইভের সাথে আমাদের সিরাজউদ্দৌলার, সেখানে কিন্তু বাংলা হেরে যায় ইংরেজদের কাছে এবং এরই মাধ্যমে হলো এই যে আমাদের ভারতীয় উপমহাদেশে যে ইংরেজ শাসন, যে ইংরেজ সাম্রাজ্য, সেটার ভিত্তি গড়ে যায়। তো এই 1757 থেকে তারপর আসে হলো আমাদের 1764। 1764-তে কী হয়, বক্সারের যুদ্ধে যখন আবার ইংরেজরা দ্বিতীয়বার জয়লাভ করে, তখন হলো তাদের যে একটা ভিত্তি গড়ে উঠেছিল 1757 সালের পলাশীর যুদ্ধে জয়ের মাধ্যমে, সেটা আরও প্রশস্তিত হয় কিংবা আরও মজবুত হয়। তো এই 1764 সালে যে বক্সারের যুদ্ধ হয়, তারপর প্রায় 100 বছর এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ সাম্রাজ্য এই ভারতবর্ষে সম্পূর্ণভাবে ছড়িয়ে যায় এবং দেখা যায় প্রায় 1700 সাল গিয়ে 1857 সাল যখন আসে, তখন হলো সমগ্র ভারতবর্ষে হলো ব্রিটিশদের আধিপত্য। এরপর কি হয়, এরপর আসে হলো আমাদের 1857। তো 1764 থেকে 1857 যদি আমরা যাই, সেখানে কি হয়, সেখানে হলো সিপাই বিদ্রোহ হয়। সিপাই বিদ্রোহ হওয়ার ফলে কি হয়, সিপাই বিদ্রোহ হওয়ার ফলে ভারতে যে ইংরেজ শাসনের একটা ভিত, সেটা কিন্তু একটু নড়ে যায়। নড়ে যাওয়ার কারণে তখন হলো ব্রিটিশ শাসকরা চিন্তিত হয়ে যায়। অ্যাকচুয়ালি যারা ব্রিটিশ শাসক, কোম্পানি না, যারা হলো ব্রিটেনে থেকে কোম্পানির মাধ্যমে এই ভারতবর্ষকে শাসন করছিল, তাদের চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা, সেটা হলো একটা বাণিজ্যিক প্রতিষ্ঠান। তো এই বাণিজ্যিক প্রতিষ্ঠান দিয়ে একটি দেশ, ভারতের মতো একটা বিশাল বড় দেশ, সেখানে সাম্রাজ্য প্রতিষ্ঠা করে সেখানে পরিচালনা করা কতটুকু যুক্তিযুক্ত, এই নিয়ে তারা আবার 1857 সালের যে সিপাই বিদ্রোহ হয়, তারপর হলো খুব তর্ক বিতর্ক হয় হলো ব্রিটেনের পার্লামেন্টে। তারই রেজাল্ট হিসেবে 1858 সালে, অর্থাৎ এরপরে আসে কি 1858 সালে কি হয়, ভারত শাসন আইন পাশ হয় এবং এই আইন পাশের মাধ্যমে ভারতবর্ষের যে সাম্রাজ্য রয়েছে ব্রিটিশ সাম্রাজ্য, সেটার দায়িত্ব তৎকালীন ক্রাউন বা তৎকালীন রানী ভিক্টোরিয়া নিজ হাতে তুলে নেন এবং তিনি হলো ভাইসরয় পদের মাধ্যমে একজনকে নিযুক্ত করে তিনি তার কি বলা যায় অনুপস্থিতিতে ভারত শাসন কার্যক্রম শুরু করেন এবং একই সাথে হলো আমাদের ভারতবর্ষে কোম্পানি আমলের শেষ হয় এবং ব্রিটিশ আমলের শুরু হয়। তো প্রথমে যেটা বললাম যে আমাদের পলাশীর প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে এই ভারতবর্ষে ব্রিটিশদের যে সাম্রাজ্য, সেটার ভিত্তি করে এবং 1764 সালে বক্সারের যুদ্ধে ইংরেজরা যখন জয়লাভ করে মীর কাসিমের বিরুদ্ধে, তখন হলো সেই ভিত্তি আরও সুদৃঢ় হয়। এরপর প্রায় 100 বছর ছিল ভারতবর্ষে ইংরেজদের উত্থানের পর্ব। কিন্তু 1757 সালে যখন আমাদের সিপাহী বিদ্রোহ আসে, তখন তার প্রচণ্ড আঘাতে ইংরেজ ভিত নড়ে যায়। তারপর এই ব্রিটিশ সরকার বুঝতে পারে একটি সাধারণ বাণিজ্যিক কোম্পানির মাধ্যমে ভারতের মতো বিশাল অঞ্চল কার্যকরভাবে শাসন করা সম্ভব নয়, অ্যাকচুয়ালি সম্ভব নয়, যেটা হলো বিভিন্ন ধরনের কি বলা যায় অরাজকতা কিংবা বিভিন্ন ধরনের অস্থিরতার মাধ্যমে বারবার ফুটে উঠেছে, এইখানে বিদ্রোহ ওইখানে বিদ্রোহ। তো এই নিয়ে হলো কোম্পানি অলরেডি একটা ব্যাকফুটে ছিল এবং একই সাথে ব্রিটিশদের যে একটা সাম্রাজ্য ছিল, সেটাও কিন্তু হুমকির মুখে পড়ে যায়। তো এই জন্য হলো 1858 সালের ভারত শাসন আইনের মাধ্যমে মহারানী ভিক্টোরিয়া ভারতীয় কোম্পানি শাসনের অবসান ঘটিয়ে একে সরাসরি ব্রিটিশ শাসনে অন্তর্ভুক্ত করেন। এরপর শুরু হয় ভারতের রাজনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায়, অর্থাৎ আমাদের কোম্পানি আমল শেষ, এরপর আসলে হলো আমাদের ব্রিটিশ আমল। তো এরপরে হলো আমাদের যে
কি বলা যায়, এই ভারতবর্ষে আমাদের যে সাধারণ জনগণ ছিলাম তাদের মধ্যে পাশ্চাত্য শিক্ষা কিংবা কালচারের একটা সংমিশ্রণ ঘটে, এবং এরই মাধ্যমে আমাদের মধ্যেও একটা চেঞ্জ আসতে থাকে, আমরা শিক্ষিত হতে থাকি, বিভিন্ন ধরনের কালচারের সাথে পরিচিত হয়, এবং একই সাথে আমাদের মধ্যে যে ব্রিটিশ বিরোধী একটা মনোভাব সেটা আস্তে আস্তে পুঞ্জীভূত হতে থাকে। সেটাই একসময় পুঞ্জীভূত হতে হতে বিভিন্ন সংগ্রামের মাধ্যমে 1947 সালে ভারত এবং পাকিস্তান বিভক্তের মাধ্যমে এই ভারতবর্ষে ব্রিটিশ আমল শেষ হয়। তো এবার আমাদের প্রথমেই হলো 1858 সালের ভারত শাসন আইন এবং এর প্রক্রিয়া। তো 1858 সালের যে ভারত শাসন আইন, সেটা আমরা প্রথমে যেটা বললাম যে অ্যাকচুয়ালি আসতে হলো কোম্পানির যে শাসনামল ছিল তার দুর্বলতার ভিত্তিতে। যে 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হলো, এতে কিন্তু ব্রিটিশ সাম্রাজ্য একটা হুমকির মুখে পড়ে যায়। তো এই নিয়ে পার্লামেন্টে অনেক কথা হলো। তো 1858 সালে হলো ব্রিটিশ প্রধানমন্ত্রী পালমারস্টোন, লর্ড পালমারস্টোন, তৎকালীন সেই প্রধানমন্ত্রী একটা প্রস্তাব দিলেন। প্রস্তাবটা কি ছিল? প্রস্তাবটা ছিল হলো দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যাক্ট অফ 1858, অর্থাৎ 1858 সালের ভারত শাসন আইন। এই প্রস্তাবটা হলো সেই বছরই পার্লামেন্টে পাশ হয়, এবং পাশ হওয়ার মাধ্যমে যেটা হয় যে তার 1 নম্বর রুলটা ছিল হলো যে ব্রিটিশ সাম্রাজ্যের যে ক্রাউন থাকবে, ক্রাউন মানে হচ্ছে যার মাথায় হলো রাজমুকুট থাকবে, এই রাজমুকুটটা রাজার মাথাতেও থাকতে পারে, রানীর মাথাতেও থাকতে পারে। তৎকালীন কিন্তু রাজমুকুটটা ছিল হলো আমার মহারানী ভিক্টোরিয়ার কাছে। সো আমাদের মহারানী ভিক্টোরিয়া হলেন হলো ডিরেক্ট ভারতবর্ষের শাসক, অর্থাৎ ভিক্টোরিয়ান আমল। এই ভিক্টোরিয়া তো নিজে এসে ভারতবর্ষ শাসন করবে না, তিনি করলেন কি, আমরা যে কোম্পানির আমলে যেটা দেখেছিলাম যে একজন গভর্নর জেনারেল ভারতবর্ষ শাসন করতেন, এই ক্ষেত্রে কি করলো, যে গভর্নর জেনারেল পোস্টটা ছিল সেটা বিলুপ্ত করে সেটা হয়ে গেল কি ভাইসরয়। অর্থাৎ ভাইসরয়ের মাধ্যমে মহারানী ইনডিরেক্টলি ভারতবর্ষ শাসন করবেন। এবং আগে যে কোম্পানির একটা মানে বোর্ড ছিল, কন্ট্রোল বোর্ড ছিল, সেটা বিলুপ্ত হয়ে এখন চলে যাবে কি ব্রিটেনের মুখ্য সচিবের কাছে। তিনি হলো 25 জনের একটা কাউন্সিল গঠন করে এই ভারতবর্ষ শাসনে সহায়তা করবেন। এইভাবেই ভারতবর্ষ থেকে কোম্পানির যে একটা ইনডিরেক্ট মানে কি বলা যায় শাসন ছিল সেটা উঠিয়ে আমাদের ডিরেক্ট যে একটা ব্রিটিশ শাসন সেটা চলে আসলো। তো আমরা এটা পর্যালোচনা করি। ভারতে ইংরেজ শাসন প্রক্রিয়ার 1858 সালে ভারত শাসন আইন অত্যন্ত যুগ পরিবর্তন এনেছিল, কারণ 1857 সালের সিপাহী বিপ্লব উপমহাদেশে ভারতীয় যে ব্রিটিশ সাম্রাজ্য ছিল সেটার ভিত নড়ে দিয়েছিল। ব্রিটিশ সরকার এই বিদ্রোহ দমন করতে বেশ বেগ পেতে হলো, যেহেতু সারা ভারত সিপাহীদের এগেনস্টে একটা করতে হলো, এবং সারা ভারতবর্ষে যে আমাদের যে কি ছিল পাকিস্তান বাংলাদেশ মুসলিম এবং হিন্দু ছিল, উভয় সম্প্রদায়ের লোকরাই কিন্তু এখানে সাপোর্ট দিচ্ছিল, অর্থাৎ সমগ্র ভারতবাসী ব্রিটিশদের এগেনস্টে এই যে সংগ্রামটা সেখানে সাপোর্ট দিচ্ছিল। তো সিপাহী বিপ্লবের ঘটনায় ব্রিটেনের রাজনৈতিক কর্তৃপক্ষ বুঝতে পারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান দিয়ে এই দেশ শাসন করা সম্ভব নয়। তুমি যাই বলো না কেন, একজন বাণিজ্যিক ব্যক্তি তার অলওয়েজ মেন্টালিটি থাকবে কিভাবে তার কোম্পানির বা ব্যক্তিগত স্বার্থের মানে উন্নয়ন সাধন করা যায়। সেটা কিন্তু কোনো ক্ষেত্রে একটা রাজ্য পরিচালনার নীতি হতে পারে না। একটা রাজ্যের নীতি হতে হবে যেন সেই রাজ্যের সকল মানুষের উন্নতি সাধিত হয়। সেটাই ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিল। তো সেজন্য তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড পামারস্টোন ব্রিটেনের পার্লামেন্টে দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 নামে একটি বিল উত্থাপন করলেন। অর্থাৎ কে উত্থাপন করলেন? তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড পামারস্টোন। এমসিকিউর জন্য নামটা মনে রাখবা। এবং সেই ইয়াটার নাম কি ছিল, বিলটার নাম কি ছিল? দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অফ 1858। সেটা একই বছরের আগস্টের 2 তারিখে ব্রিটিশ পার্লামেন্টে পাশ হলো। পাশ হওয়ার মানে কি, এই যে আমাদের যে ভারতবর্ষে যে ব্রিটিশ আমলের শুরু, সেটা হলো এই 1857 সালের আগস্টের 2 তারিখ। তো এর মাধ্যমে ব্রিটেনের মহারানী ভিক্টোরিয়া কোম্পানি শাসনের অবসান ঘটিয়ে ভারতের শাসন ব্যবস্থা সরাসরি নিজ হাতে গ্রহণ করেন। নিজ হাতে গ্রহণ করা মানে এতদিন কোম্পানি হলো ব্রিটিশদের প্রতিনিধি ছিল, এখন কোম্পানি নেই, ডিরেক্ট চলে গেছে যে ব্রিটিশ মনার্কি আছে সেখানে। তো রানী ভারতের তদানীন্তন যে গভর্নর জেনারেল পোস্টটা ছিল
সেটাকে সেখানে কে ছিল, লর্ড ক্যানিং, তাকেই হলো সেই গভর্নর জেনারেল পোস্টটা বিলুপ্ত করে সেখানে দিল কি, সেখানে দিল হলো ভাইসরয়। এবং ভারতবর্ষের প্রথম ভাইসরয় কে হলেন, লর্ড ক্যানিং। অর্থাৎ লর্ড ক্যানিং হলো আমাদের প্রথম ভাইসরয়। এই সংক্রান্ত ঘোষণার মাধ্যমে মহারানী ভিক্টোরিয়া মহারানী ভারতীয় রাজন্যবর্গ এবং প্রজা সাধারণের ক্ষোভ ও দুঃখ প্রশমনের লক্ষ্যে বিভিন্ন বিষয়ের প্রতি প্রতিশ্রুতি এবং আশ্বাস প্রদান করেন। অর্থাৎ তিনি বললেন যে আমরা তোমাদের কথাগুলো দেখবো, শুনবো এবং আমরা সুশাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করব। তো এবার আমাদের যে বিধানগুলো রয়েছে সেই বিলের বা অ্যাক্টের, সেগুলো কি কি ছিল। প্রথমেই যেটা ছিল এবং খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা প্রথমে বললাম, যে ব্রিটেনের রানী বা ক্রাউন বা যিনি হলো ব্রিটেনের তৎকালীন সময়ের রাজা বা রানী থাকবেন, যার কাছে মুকুট থাকবে, সেই হলো বা তার নামে হলো ভারতবর্ষ শাসিত হবে ডিরেক্ট, মাঝখানে কোনো তৃতীয় পক্ষ থাকবে না। সো এখন থেকে কোম্পানি শাসিত ভারতের শাসনের কর্তৃত্ব ব্রিটিশ সরকারের হাতে থাকবে এবং ব্রিটিশ রানীর নামে তা পরিচালিত হবে। অর্থাৎ ব্রিটেনের নারীর ডিরেক্ট নাম দিয়ে এই রাজ্য শাসিত হবে। সেকেন্ড অফ ছিল যেটা, সেটা কোম্পানির কোড অফ ডিরেক্টর যেটা ছিল, তার দায়িত্ব এবং ক্ষমতা ব্রিটেনের রানীর মুখ্য সচিব বা প্রিন্সিপাল সেক্রেটারি অফ স্টেট এর হাতে দেওয়া হবে এবং তাকে সাহায্য করার জন্য, সরি প্রথমে ভুল বলছেন 25, অ্যাকচুয়ালি হলো 15 সদস্যের একটি কাউন্সিল গঠিত হবে। এই 15 জন হলো এই যে আমাদের মুখ্য সচিব আছে, তাকে বিভিন্ন ধরনের এই ভারত শাসনে সাহায্য করবে। ভারত সরকার এবং ব্রিটেনের সরকারের সাথে সকল ধরনের যোগাযোগের প্রকৃত মাধ্যম হবেন কে, এই মুখ্য সচিব। অর্থাৎ রানী এবং ভারতবর্ষের মাঝখানে যে একটা কানেকশন থাকতে হবে। তিনি তো এখন বলা যায় নিজ হাতে ভারত শাসন করছেন, এক্ষেত্রে মাধ্যমটা কে হবে, এক্ষেত্রে মাধ্যমটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি না হয়ে হবে কে, এই মুখ্য সচিব। কাউন্সিলটি হবে ভারত বিষয়ক উপদেষ্টা কমিটির মতো, অর্থাৎ মুখ্য সচিবকে উপদেষ্টা কাউন্সিলের মতামত ছাড়াই সরাসরি গোপন নির্দেশনা দেওয়ার ক্ষমতা দেওয়া হয়। অর্থাৎ তারা মুখ্য সচিবকে বিভিন্ন ধরনের ডিরেকশন দিয়ে থাকবেন। এরপর আসা হলো মুখ্য সচিবের নিয়ন্ত্রণে একটি সিভিল সার্ভিস গঠনের কথা বলা হয়। সিভিল সার্ভিসটা কি, আমরা যে বিভিন্ন ধরনের সরকারি আমরা দেখি, আমাদের সচিবালয় রয়েছে কিংবা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান রয়েছে, সেরকমই হলো ভারতবর্ষেও সিভিল সার্ভিস প্রতিষ্ঠার কথা বলা হয়, যেখানে হলো ভারতবর্ষ শাসনের জন্য বিভিন্ন ধরনের ব্যক্তিবর্গকে নিয়োগ দেওয়া হবে। ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনামলে ভারতীয় রাজন্যবর্গের সাথে সম্পাদিত চুক্তি অনুসরণ করবে। অর্থাৎ যে সকল চুক্তি অলরেডি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি করে এসেছে এই দেশীয় রাজাদের সাথে বা বিভিন্ন নেত্রীদের সাথে, সেটা কিন্তু বহাল থাকবে এবং ভারতীয় জনগণের ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হবে। নতুনভাবে কোনো ধর্মীয় সংস্কার নীতি চাপিয়ে দেওয়া হবে না। এটা বলার অন্যতম কারণ হলো 1857 সালের যে সিপাহী বিদ্রোহ ছিল, তার একটি প্রত্যক্ষ কারণ ছিল হলো যে শূকর এবং গরুর চর্বি মিশ্রিত একটা কার্তুজ নিয়ে কিন্তু ঘটনা তৈরি হয়েছিল। সেই কারণেই যে 1857 সালের যে আমাদের সিপাহী বিদ্রোহটা ছিল, সেটা কিন্তু প্রত্যক্ষ উত্থান কিন্তু সেখান থেকে হয়েছিল। অর্থাৎ ভারতীয় আমাদের ভারতবর্ষে হিন্দু এবং মুসলমান উভয়েরই ধর্মীয় স্বার্থে আঘাত দেওয়ার জন্য কিন্তু এই ব্যাপারটা একটু উস্কে যায়। তারপর লর্ড ডালহৌসি প্রবর্তিত দুইটা নীতি, সাম্রাজ্যবাদী নীতি এবং সত্যবিলোপ নীতি পরিত্যক্ত হবে। আমরা একটু খেয়াল করার চেষ্টা করি তো গত চ্যাপ্টার থেকে, সত্যবিলোপ নীতিটা কি ছিল। সত্যবিলোপ নীতিটা ছিল, যদি কোনো রাজ্যের রাজা তার কোনো উত্তরাধিকার না রেখে মারা যায়, তাহলে সেই রাজ্যটা ডিরেক্টলি ব্রিটিশদের আন্ডারে চলে যাবে। সেটা কিন্তু এই ভারত শাসন আইন 1858 সালের তার মাধ্যমে সেই নীতিটা পরিত্যক্ত করা হয়, অর্থাৎ সেই নীতিটা আর থাকবে না। এবার আসে সামন্তপ্রভুরা ইচ্ছা করলেই পুত্র সন্তান দত্তক নিতে পারেন, মানে কি। এই যে আমরা সত্যবিলোপ নীতি পড়ে আসলাম, সেটাতে কিন্তু কি বলা হয়েছিল, যে লিডাররা যদি তাদের না থাকে, মানে কি বলা যায়, উত্তরাধিকার না থাকে, তাহলে কিন্তু তাদের যে রাজ্য কিংবা তাদের যে সম্পত্তি আছে সেটা কিন্তু ব্রিটিশদের কাছে চলে যাবে। সেক্ষেত্রে কিন্তু প্রথমে কিন্তু যে ডালহৌসির সময় বলা হয়েছিল যে যদি দত্তক নেওয়া হয়, কি বলা যায়, কোনো পুত্র সন্তান দত্তক নেওয়া হয়, তাহলে কিন্তু সেই পুত্র উত্তরাধিকার সূত্রে সেই রাজ্য পাবে, ব্রিটিশটা পাবে না। কিন্তু সেটা কিন্তু মানা হয়নি। এক্ষেত্রে এই জন্য প্রথমেই ক্লিয়ারেন্স দেওয়া হলো যে আপনারা চাইলে পুত্র সন্তান দত্তক নিতে পারবেন। আইন প্রণয়ন ও কার্যকর করার ক্ষেত্রে ভারতীয়দের মতামত নেওয়া হবে, খুবই ইম্পর্টেন্ট। কেন? কারণ হলো পূর্ববর্তীতে কিন্তু কোনো ক্ষেত্রে ভারতীয়দের তেমন
প্রাধান্য দেওয়া হতো না বলতে গেলে। সেক্ষেত্রে কোম্পানি নিজেই হলো শাসন কার্য চালাতো। এই ক্ষেত্রে ভারতীয়দেরকে বলা হলো আমরা তোমাদেরকেও এই শাসন ব্যবস্থায় ইনক্লুড করব। ভারতীয়দের উপর কোনো অবস্থাতেই খ্রিস্ট ধর্ম চাপিয়ে দেওয়া হবে না, অর্থাৎ ধর্মীয় ক্ষেত্রে ভারতীয়দের পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে। অর্থাৎ এদেশে যে খ্রিস্টান মিশনগুলো এসেছিল বিভিন্ন ধরনের ধর্মপ্রচারের জন্য, তাদেরকে কোনো প্রকারের জোর জবরদস্তি কিংবা জোর করে ধর্মান্তরিত করা এসব কাজ করতে পারবে না। এরপর আসে হলো দেশীয় রাজ্যগুলোকে সামরিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে অনুমতি নিতে হবে। অর্থাৎ দেশীয় যে রাজ্যগুলো আছে, ভারতবর্ষে আন্ডারে যে সকল রাজ্যগুলো আছে, তারা যদি নিজস্ব শক্তি বৃদ্ধি করতে চায়, সামরিক শক্তি, সেক্ষেত্রে হলো কি বলা যায়, সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন নেওয়া লাগবে। এরপর আসে ভারতীয় যেসব কোম্পানি ও রাজন্যবর্গ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল, তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। অর্থাৎ 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হয়, অনেকেই কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করেছিল, তাদেরকে ব্রিটিশ রানী সাধারণ ক্ষমা ঘোষণা করেন। ভারতীয়দের যোগ্যতা ও মেধা অনুযায়ী সরকারি চাকরি দেওয়ার নীতি গ্রহণ করা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি চাকরি দানের ক্ষেত্রে জাতি বর্ণ ধর্ম বর্ণগত বিভেদ ও বৈষম্য বিলুপ্ত ঘোষণা করা হয়। অর্থাৎ তোমার যোগ্যতার ভিত্তিতে তোমার চাকরি হবে। যে সিভিল সার্ভিসটা গঠন করা হলো, সেখানে তোমার কোনো ক্ষেত্রে যেন বৈষম্যের শিকার না হয়। ভারতীয় জনগণের উন্নতির জন্য আর্থসামাজিক উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়, যেটা যে কোনো সরকার প্রথমবার যখন সরকারে আসে তখন সবাই দিয়ে থাকে। মহারানী ভিক্টোরিয়ার প্রতিশ্রুতি মোতাবেক লর্ড ক্যানিং হলো সর্বপ্রথম ভাইসরয় নিযুক্ত হয়, অর্থাৎ নিযুক্ত হয়, এবং তিনি নিযুক্ত হয়ে উদারতা এবং শান্তির নীতি অনুসরণ করে ভারতের জনগণের মধ্যে যে একটা সিপাহী বিদ্রোহকালীন সময় যে একটা ক্ষোভ ছিল ভারতবাসীর মধ্যে, সেটা তিনি প্রশমন বা ঠান্ডা করার চেষ্টা করেন। পাশাপাশি আইন, সামরিক, রাজস্ব এবং শিক্ষা ক্ষেত্রেও তিনি পরিবর্তন আনার চেষ্টা করেন। এসব ইতিবাচক সংস্কার সত্ত্বেও ব্রিটিশ সরকার কিন্তু একটা নীতি খুবই কেয়ারফুলি ফলো করছিল। আমরা যদি 1857 সালে সিপাহী বিদ্রোহের দিকে তাকাই, তাহলে সিপাহী বিদ্রোহ সংগঠিত হওয়ার অন্যতম একটি কারণ ছিল হলো হিন্দু মুসলমান সম্প্রীতি। অর্থাৎ ভারতবর্ষে হিন্দু মুসলমান ক্ষেত্রভেদে যত মানুষ আছে সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে ব্রিটিশদের এগেনস্টে দাঁড়িয়েছিল। সো এটা হলো ব্রিটিশদের জন্য একটা থ্রেট হয়ে দাঁড়ায়, যে তাদের পক্ষে শুধুমাত্র যারা সামন্ত শ্রেণী ছিল বা যারা উচ্চ শ্রেণী ছিল, তারা ছাড়া কেউ সাপোর্টে ছিল না। তো এই ক্ষেত্রে যখন ব্রিটিশ আমল আসলো, তখন ব্রিটিশ সরকার কি করলো? ব্রিটিশ সরকার হলো চিন্তা করলো যে আমরা যদি এই রাজ্যে, মানে এই ভারতবর্ষে যদি আমাদের রাজত্ব টিকিয়ে রাখতে চাই, সাম্রাজ্যবাদ টিকিয়ে রাখতে চাই, তাহলে আমাদের প্রথম কাজ হবে হলো এই হিন্দু এবং মুসলমানদের সম্প্রীতি এটা ভেঙে দেওয়া। এই ভেঙে দেওয়ার মানে কি? যে আমাদের হিন্দু মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িকতার সৃষ্টি করা বা বিভিন্ন জায়গায় দাঙ্গা তৈরি করা, বিভিন্ন জায়গায় হলো অসমতা সৃষ্টি করা, সেটাই ছিল ব্রিটিশদের একটা অন্যতম উদ্দেশ্য। এবং এক্ষেত্রে কি কোনো কূটকৌশলের আশ্রয় নিয়ে তারা মুসলমানদের সর্বক্ষেত্রে দমনের নীতি গ্রহণ করে, অন্যদিকে নিজেদের ক্ষমতা সংহত করতে হিন্দু মুসলিম ঐক্যে ফাটল দেওয়ানোর কৌশল গ্রহণ করে। অর্থাৎ 1857 সালে সিপাহী বিদ্রোহের জন্য কিন্তু ব্রিটিশরা আবার মুসলমানদেরকেও দায়ী করতো। একই কারণে কিন্তু তারা মুসলমানদেরকে বিভিন্ন জায়গায় অপ্রেস করার চেষ্টা করে, যেহেতু তারা কিন্তু প্রথমে বলে আসছে যে বিভিন্ন সিভিল সার্ভিস বা বিভিন্ন জায়গায় ধর্ম, গোত্র, জাতি নির্বিশেষে সকলের যোগ্যতার ভিত্তিতে তাদেরকে সুযোগ দেওয়া হবে, কিন্তু তারা কিন্তু অ্যাকচুয়ালি মুসলমানদের অপ্রেস করছিল বা মুসলমানদের দমিয়ে রাখার চেষ্টা করেছিল। ব্রিটিশদের এই নীতিতে কাজ হয় কিভাবে সেটা আমরা জানবো। হিন্দু ও মুসলমানদের মধ্যে ব্যবধান বৃদ্ধি পেলে উপমহাদেশে শেষ পর্যন্ত ধর্মের ভিত্তিতে বিভক্তির পথে এগিয়ে যায়। মানে কি, 1947 সালে যে ভারত এবং পাকিস্তান ধর্মের ভিত্তিতে দুটো রাষ্ট্র গঠিত হয়, সেটার ভিত্তি কিন্তু রচিত হয়ে যায় এই 1858 সাল থেকেই। এবং এই যে তারা যে এই ডিভাইডটা করতে পারলো, এই ডিভাইডটা করতে পেরেছিল সেটা হলো একটা নীতির মাধ্যমে বা একটা রুলের পলিসির মাধ্যমে। সেই পলিসিটা ইউজ করে ব্রিটিশরা কিন্তু পুরো পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় সাম্রাজ্য রক্ষা করে এসেছিল। সেই নীতিটা কি ছিল? ডিভাইড অ্যান্ড রুল পলিসি। ডিভাইড অ্যান্ড রুল পলিসি বা ভাগ করো শাসন করো নীতি। এই বিষয়টা আমরা হলো এই লেকচারের শেষে যখন বঙ্গভঙ্গ পড়বো, তখন খুব পারফেক্টলি আমরা এই জিনিসটা বুঝাতে পারবো। সো একটু ওয়েট করো। এবার আসে আমাদের লর্ড রিপন এবং ইলবার্ট বিল। লর্ড রিপন কে ছিলেন? লর্ড রিপন ছিলেন অনেকটা কি বলা যায়,
এই ভারতবর্ষে যে সকল লর্ড কিংবা বড় লাটরা হলো মানুষের মনে জায়গা করে রেখেছেন, তাদের মধ্যে অন্যতম হলো লর্ড রিপন। তো লর্ড রিপন ছিলেন উদারনৈতিক দলের একজন সদস্য। তিনি কি ছিলেন? তিনি ছিলেন উদারনৈতিক দলের সদস্য। তিনি ভারতীয় যে সাম্রাজ্যবাদী ইংরেজদের সাম্রাজ্যবাদী মনোভাব ছিল ভারতবর্ষে, সেটার ঘোরতর বিরোধী ছিলেন। অর্থাৎ এই যে বিভিন্নভাবে ভারতীয়দের অপ্রেস করে বা ভারতীয়দের যে দমিয়ে রেখে ইংরেজদের স্বার্থ রক্ষা করা, সেটার খুবই বিরোধী ছিলেন তিনি। তো তাকে যখন এই ভারতবর্ষের ভাইসরয় বা বড়লাট নিয়োগ করা হয়, তখন তিনি বেশ কিছু প্রশংসার কাজ করে গেছেন। তার মধ্যে যদি আমরা দেখি, একটা ফ্যাক্টরি আইনটা কি ছিল? ফ্যাক্টরি আইনটা আমাদের বলা যায় শ্রম আইন আছে বর্তমানে, সেটারই একটা পূর্বরূপ। এই ক্ষেত্রে যেটা করা হয়েছিল যে সকলের ক্ষেত্রে একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল যে দৈনিক 8 ঘন্টার বেশি কাজ করা যাবে না, এবং যারা 8 বছরের নিচে আছে তাদেরকে কাজে জয়েন দেওয়ানো যাবে না। এই সকল নীতির মাধ্যমে তিনি সর্বপ্রথম এই ফ্যাক্টরি আইনটা তৈরি করেছিলেন। এরপর আমাদের হান্টার কমিশন, হান্টার শিক্ষা কমিশন। হান্টার কমিশনটা এই ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ একটা কমিশন বা কি বলে উদ্যোগ বলা যায় ইংরেজদের জন্য। কারণ এই কমিশনের মাধ্যমে আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, সেটার একটা ভিত্তি গড়ে উঠেছিল। এই কমিশনের মাধ্যমে বিভিন্ন ধরনের বৃত্তি প্রদান করা হয়, কিংবা প্রাথমিক এবং মাধ্যমিক যে শিক্ষা ব্যবস্থা, সেগুলোর প্রচলন করা হয়। এবং এই হান্টার কমিশনের মাধ্যমে কিন্তু আমাদের এই ভারতবর্ষে যে শিক্ষার প্রসার, সেটা আস্তে আস্তে গড়ে উঠেছিল। হান্টার কমিশনের পরে আমরা যদি বলতে চাই, তাহলে তার অন্যতম কৃতিত্ব স্থানীয় স্বায়ত্তশাসন। স্থানীয় স্বায়ত্তশাসন কি? আমাদের যে পৌরসভা আছে, কিংবা ধরতে পারি ইউনিয়ন পরিষদ আছে, এগুলোই স্থানীয় স্বায়ত্তশাসন। এই স্থানীয় স্বায়ত্তশাসন কিন্তু এই লর্ড রিপনই প্রথম এই ভারতবর্ষে প্রবর্তন করেন। অর্থাৎ আমরা কি দেখলাম? তার ফ্যাক্টরি আইনের কথা জানলাম, হান্টার কমিশনের কথা জানলাম, স্থানীয় স্বায়ত্তশাসনের কথা জানলাম। এগুলো আমরা সামনে আরও বিস্তারিত পড়ব। আর একটা আগে বলে নেই, সেটা সংবাদপত্র আইন রহিতকরণ। রহিতকরণ মানে কি? তিনি সেটা বাতিল করেছিলেন। সংবাদপত্র আইনটা লর্ড রিপনের পূর্বে ছিল কে? লর্ড লিটন। আমাদের ক্রিকেটের লর্ড লিটন তিনি না, বড় লর্ড লিটন। তিনি একটা সংবাদপত্র আইন তৈরির মাধ্যমে ভারতবর্ষে যত প্রেস ছিল, তাদের উপরে বিভিন্নভাবে সেন্সরশিপ বা বিভিন্ন ধরনের কন্ট্রোল করার চেষ্টা শুরু করেন। অর্থাৎ তারা কি ধরনের নিউজ পাবলিশ করবে বা কি তথ্য জনগণের কাছে যাবে, সেগুলোর উপরে এটা কন্ট্রোল করার ট্রাই করেন। সেই আইনটাই লর্ড রিপন যখন ক্ষমতায় আসেন, তিনি রহিত করে দেন বা বাতিল করে দেন বা স্থগিত করে দেন। এই সকল টুকটাক ক্ষেত্রে অ্যাকচুয়ালি লর্ড রিপনের নামটা বেশি আছে। তবে তার সবচেয়ে বড় অবদান ছিল এই ইলবার্ট বিল, যেটা আমরা এখন সামনে জানবো। তো লর্ড রিপনের নাম কি? পুরো নাম জর্জ ফ্রেডরিক রবিনসন রিপন। জর্জ ফ্রেডরিক রবিনসন রিপন। তিনি উদারনৈতিক শাসনের জন্য বিখ্যাত। ভারতে আসার আগে লর্ড রিপন 1852 থেকে 1859 সাল পর্যন্ত তিনি ইংল্যান্ডের প্রধানমন্ত্রী গ্ল্যাডস্টোনের উদারনৈতিক দলের সদস্য ছিলেন। এবং পরবর্তী সময়ে 1880 সালে যখন লর্ড লিটন, যেটা আমরা একটু বললাম, লর্ড লিটন যখন পদত্যাগ করেন, তারপর তিনি ভারতের ভাইসরয় নিযুক্ত হন। লর্ড রিপন সাম্রাজ্যবাদী নীতির বিরোধী ছিলেন। অর্থাৎ ব্রিটিশদের সাম্রাজ্যবাদী নীতি ছিল, সেটার খুব বিরোধী ছিলেন। এজন্য তিনি ভারতবাসীর রাজনৈতিক আশা আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা রেখে রাজনৈতিক ক্ষেত্রে উদারনীতি অবলম্বন করেন। এবং সেটার বেনিফিটটা কে পায়? অ্যাকচুয়ালি এই দেশের জনগণ। এবং তিনি জনগণকে স্থানীয় স্বায়ত্তশাসনে উৎসাহিত করেন। এইভাবেই যে ইউনিয়ন বোর্ড বা বর্তমানে আমাদের ইউনিয়ন পরিষদ আছে, সেগুলোর প্রবর্তন আসে, যেগুলো সামনে জানবো। এভাবে অতি অল্প সময়ের মধ্যেই লর্ড রিপন
একজন উদারপন্থী এবং শান্তিপ্রিয় শাসক হিসেবে আমাদের এই ভারতবাসীর কাছে পরিচিতি লাভ করেন। তো লর্ড রিপনের যে সকল সংস্কারমূলক কাজ আছে সেগুলো আমরা কিছু কিছু জানি। তো প্রথম তিনি যেটা করেন সেটা হলো প্রধানমন্ত্রী গ্ল্যাডস্টোন, অর্থাৎ তিনি যে দল করতেন সেই দলের প্রধানমন্ত্রী ছিল তখন, উদারনৈতিক দলের, তার নির্দেশনা ছিল কি পূর্ববর্তী ভাইসরয় লর্ড লিটনের একটা আফগান নীতি ছিল যেটা খুবই বিতর্কিত বা কন্ট্রোভার্সিয়াল ছিল, সেটাকে সংশোধন করা। এই জন্য লর্ড রিপন ভাইসরয় নিযুক্ত হয়ে সর্বপ্রথম যেটা করলেন যে আফগান সীমান্তের যে সমস্যা সেটা একটা সন্তোষজনক বা শান্তিপূর্ণ সমাধান করেন। তিনি কি করলেন, তিনি কাবুলে ইংরেজ রেসিডেন্ট রাখার প্রস্তাব প্রত্যাহার করে নেন। অর্থাৎ ইংরেজরা যখন ভারতবর্ষের বা ভারতবর্ষের আশেপাশে কোনো রাজ্য দখল করতে চাইতো সেখানে প্রথমে কী করতো, ইংরেজ রেসিডেন্ট বা ইংরেজদের সেখানে বসবাস করার সুযোগ দিয়ে আস্তে আস্তে সেখানে ইংরেজদের অনুপ্রবেশ করানোর একটা সুযোগ তৈরি করে দিত। সেটাই প্রথমে হলো লর্ড রিপন এসে প্রথমেই প্রত্যাহার করে নেয়। এরপর তিনি শের আলীর বাতুসপুত্র আব্দুর রহমানকে আফগানিস্তানের আমির হিসেবে নিযুক্ত দেন এবং রিপন তার সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন। অর্থাৎ প্রথমত হলো ব্রিটিশদের যে একটা কি বলা যায় আফগানিস্তানের যে শাসন ব্যবস্থা একটা কি বলা যায় অপহাত ছিল সেটাকে তিনি সরিয়ে নেন এবং একই সাথে তখন যে আমির নিযুক্ত হন তার প্রতি তিনি ফুল সাপোর্ট দেন। এমনকি লর্ড বেন্টিংয়ের সময় মহীশূর রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হলেও 1881 সালে রিপন রাজ্যটি মহীশূরের হিন্দু রাজবংশের কাছে হস্তান্তর করে। অর্থাৎ আমরা যে পূর্ববর্তী চ্যাপ্টারে জেনে আসছিলাম লর্ড বেন্টিং হলো মহীশূর রাজ্যটা যে দখল করতে সাহায্য করেছিল, সেই রাজ্যটাকে তিনি হলো 1881 সালে রিপন এই রাজ্যটি মহীশূরের যে হিন্দু রাজবংশ ছিল সেই হায়দার আলীর পূর্বে সেই হিন্দু রাজবংশের কাছে তিনি হস্তান্তর করার ব্যবস্থা করেন। সেকেন্ড অফ যেটা আমরা জানি সেটা হলো 1882 সালে পূর্ববর্তী ভাইসরয় লর্ড লিটন কর্তৃক প্রবর্তিত সংবাদপত্র আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট সেটাকে প্রবর্তন করেছিলেন লর্ড লিটন, রিপন না, লিটন। এটা ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। তো সেটা কি ছিল, বিধিনিষেধমূলক, অর্থাৎ তোমার সংবাদপত্রে কি কি প্রকাশ পাবে, ইংরেজরা বিভিন্ন ধরনের অত্যাচারমূলক কাজকর্ম করে বেরোতো সেটা কিন্তু কোনো পত্রিকা পাবলিশ করতে পারতো না কেন, এই একটার কারণে, যদি তারা পাবলিশ করতো সেই জন্য শাস্তির ব্যবস্থা ছিল। তো লর্ড রিপন যখন আসে তখন তিনি এসেই এই আইনটা রহিত করে দেন। রহিত করা মানে কি, স্থগিত করে দেন, অর্থাৎ যত বিধি নিষেধ ছিল সেগুলো তিনি তুলে দিলেন, সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতার ব্যবস্থা করলেন। এবার দেশীয় ভাষায় প্রকাশিত যে সংবাদপত্রগুলো ছিল সেখানে রাজনৈতিক এবং সামাজিক মতবাদ প্রকাশের পূর্ণ স্বাধীনতা দিলেন। তৃতীয়তে আসে হলো তিনি ভারতীয় জনগণকে আধুনিক শিক্ষায় সুশিক্ষিত করার জন্য একটি কমিশন তৈরি করছেন, সেটা ব্যাপারে জানবো। তিনি হলো শিক্ষা ব্যবস্থায় উন্নয়নমূলক কাজে লর্ড রিপন উডস ডিসপেস এর সুপারিশের আলোকে, উডস ডিসপেস কিন্তু আরও আগের কাহিনী, সেটার আলোকে ভারতের শিক্ষা ব্যবস্থার আমূল সংস্করণ মানে কি, তিনি হলো আমাদের যে ভারতের পূর্ববর্তী শিক্ষা ব্যবস্থা ছিল অনেকটা কি ইস্টার্ন টাইপ, আমাদের যে বর্তমান ওয়েস্টার্ন টাইপ পড়াশোনা আমরা করি সেটা তখন ছিল না, এর আগে ছিল না। তিনি হলো সেটা পরিবর্তন করে যে ওয়েস্টার্ন যে পড়াশোনার যে সিস্টেমটা সেটা হলো এই দেশে প্রবেশ করান। তো সংস্কার করতে চেয়েছেন, এজন্য তিনি 1882 সালে উইলিয়াম হান্টারের নেতৃত্বে একটি শিক্ষা কমিশন গঠন করেন এবং উইলিয়াম হান্টারের নেতৃত্বে গঠন করা হয় বলে এটাকে হান্টার কমিশন বলা হয়। অর্থাৎ এই যে হান্টার কমিশন নামে পরিচিত এই কমিশন হলো শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে গণশিক্ষা কর্মসূচির সুপারিশ করে। এই সুপারিশের ভিত্তিতেই লর্ড রিপন হলো বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকেন। হান্টার কমিশনের সুপারিশ ক্রমে তিনি ভারতীয় শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা, এই দুই শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধন করে এবং একই সাথে সাধারণ শিক্ষা এবং বৃত্তিমূলক শিক্ষা এই দুই ধরনের শিক্ষার সুপারিশ করেন। অর্থাৎ আমাদের যে বৃত্তি বিভিন্ন গ্রাম অঞ্চলে কিন্তু বিনামূল্যে পড়াশোনা করা হয়, গ্রামীণ যে সন্তান কি বলা যায় গ্রামের যে সন্তানেরা রয়েছে বা বাচ্চা কাচ্চা রয়েছে তারা কিন্তু অনেকটা বিনামূল্যে করা যায়, বা বর্তমানে আমরা যেটা দেখে আসছি যে ফ্রিতে যে সরকারি বইগুলো দেওয়া হয়, এই টাইপের যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে তখন থেকেই কি বলা যায় অনুপ্রাণিত হয়ে আসছে। তো যাই হোক, ভারতের নারী শিক্ষার করুণ দশা লক্ষ্য করে গ্রাম ও শহর অঞ্চলে স্থানীয় প্রশাসককে নারীদের জন্য অন্তত
প্রাথমিক স্তরের শিক্ষা নিশ্চিত করার ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে হান্টার কমিশন। অর্থাৎ তারা যদি মাধ্যমিক পর্যায়ে যাইতে নাও পারে সামাজিক বাধায়, তাদের জন্য অন্ততপক্ষে প্রাইমারি লেভেলের যে শিক্ষাটা আছে সেটা সুনিশ্চিত করা হয়। এরপর আসে হলো তার একটি উল্লেখযোগ্য সংস্কার, সেটা হলো বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট 1882 সালের, বা স্থানীয় স্বায়ত্তশাসনমূলক আইন। স্থানীয় স্বায়ত্তশাসন কি আমরা আগেও বলে আসছি, যেটা হলো আমাদের বর্তমান ইউনিয়ন পরিষদ বা পৌরসভা। এর মাধ্যমে স্থানীয় জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে হলো কি জেলা বোর্ড এবং লোকাল বোর্ড গঠিত হবে। সেই লোকাল বোর্ড অর্থাৎ জনগণকে পৌরসভা পরিচালনার কর্তৃত্ব প্রদান করা হয়, গ্রাম পরিচালনা করার কর্তৃত্ব প্রদান করা হয়, পাশাপাশি জনস্বাস্থ্য, শিক্ষা এবং সমাজমূলক কাজের ব্যাপারে ক্ষমতা পায় জনসাধারণ। অর্থাৎ এই সকল বিষয়ের ব্যাপারে তাকে কিন্তু মানে সাধারণ জনগণকে কিন্তু এখন কেন্দ্রের প্রতি তাকিয়ে থাকতে হবে না, তারা নিজেরাই কিন্তু নিজেদের সমস্যার সমাধান করতে পারবে। এসব সেবাদানকারী প্রতিষ্ঠান নির্বাচিত প্রতিনিধি এবং সরকার কর্তৃক মনোনীত উভয় সদস্যের মাধ্যমে পরিচালনার ব্যবস্থা করা হয়। অর্থাৎ নির্বাচিত প্রতিনিধিও ছিল, সরকার কর্তৃক মনোনীত প্রতিনিধিও ছিল, দুই ধরনের প্রতিনিধি মিলে এই সকল স্থানীয়ভাবে এই সকল সমস্যার সমাধান করত। এভাবে স্থানীয় স্বায়ত্তশাসনে জনগণের অংশগ্রহণকে উৎসাহিত করে লর্ড রিবন ভারতবাসীর হৃদয়ে গণতন্ত্রের পথ প্রদর্শক স্বরূপ এখনও স্মরণীয় হয়ে আছেন। অর্থাৎ ভারতবর্ষের আমাদের কাছে গণতন্ত্রের পথ প্রদর্শক কে ছিলেন লর্ড রিপন, কারণ তিনি হলো এভাবে আমাদের জনগণের হাতে ক্ষমতা তুলে দেওয়ার যে একটা প্রসেস, সেটা প্রথম স্টেপটা নিয়েছিলেন। এরপর হলো লর্ড রিপন ভারত ত্যাগ করেন 1884 সালে। বঙ্গীয় প্রজাস্বত্ব আইন কার্যকরিত হয় 1885 সালে, অর্থাৎ 84 সালে তিনি চলে যান, কিন্তু এই একটা কার্যকর হয়ে হলো 1885 সালে। তার ভারত ত্যাগের পরও কার্যকর হলেও বঙ্গীয় প্রজাস্বত্ব আইন বা বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট তার শাসনামলে একটি উল্লেখযোগ্য আইন, কারণ বাংলা ও অযোধ্যার যে রায়ত ছিল বা জমিদারদের প্রতিনিধি ছিল, তাদের অবস্থার উন্নতির জন্য লর্ড রিপন তার শাসনকালে এই আইন প্রণয়নের সব প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন এবং তিনি যাওয়ার পরেই সেই কারণে সেটা হলো পাশ হয়ে যায়। এবার আসে হলো ভারতীয় জনসাধারণের উপকারার্থে লর্ড রিপন অবাধ বাণিজ্য নীতি প্রবর্তনের মাধ্যমে লবণ এবং অন্যান্য বাণিজ্য দ্রব্যের উপর শুল্ক হ্রাস করেন, অর্থাৎ যে ট্যাক্স থাকে সরকারের সেই ট্যাক্সটা কমিয়ে দেন এবং একই সাথে আয়কর রহিত করেন। মানে যে আয়কর দিতে হয় আমাদের, সেটাও তিনি স্থগিত করে দিয়েছিলেন। এবং যেটা আমরা একটু আগে প্রথম দিকে এই পাঠটা শুরু করার আগে বলে আসছিলাম, ফ্যাক্টরি আইন 1881 সালে শ্রমিকদের কল্যাণের জন্য পাশকৃত ফ্যাক্টরি আইন লর্ড রিপনের একটি উল্লেখযোগ্য কীর্তি। কেন উল্লেখযোগ্য কীর্তি? কারণ হলো এর পূর্বে কোনো এক ছিল না এই শ্রমিকদের যে অধিকার সেটা নিশ্চিত করার জন্য। এখানে কি নিশ্চিত করা হলো, যে 7 বছর বয়সের কম বয়সী শিশুদের কারখানায় কাজ করা নিষিদ্ধ করা হয়, অর্থাৎ 7 বছরের নিচে কাউকে নিয়োগ দেওয়া যাবে না। এবং দৈনিক কাজের সময় নির্ধারণ করা হয় হলো 8 ঘন্টা। ডেইলি একটা মানুষ 8 ঘন্টার বেশি কাজ করতে পারবে না। ফ্যাক্টরি আইনে কারখানার কর্মপরিবেশ এবং নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি এই আইন যথাযথভাবে কার্যকর হচ্ছে কিনা সেজন্য একটি পর্যবেক্ষক দলও কিন্তু গঠিত করা হয়, যে তারা বিভিন্ন জায়গায় বারবার ইন্সপেকশন করার মাধ্যমে নিশ্চিত করবে যে এই আইনটা অ্যাকচুয়ালি মানে কার্যকর হচ্ছে। এবার আসে আমাদের লর্ড রিপনের অন্যতম কৃতিত্ব ইলবার্ট বিলটা কি? আমরা যখনকার কথা বলছি 1880 দিকে, তখন হলো আমাদের ভারতীয় যে কোর্টগুলো ছিল সেখানে ভারতীয় বিচারকরা ছিল, কিন্তু যদি ভারতবর্ষে কোনো ইউরোপীয় বা শ্বেতাঙ্গ অপরাধ করত, সেই ক্ষেত্রে এই সকল ভারতীয় বিচারকরা তাদের বিচার করতে পারতো না। এই ক্ষেত্রে হলো আমাদের যে ভারতবর্ষের যে বিচারক কিংবা আমাদের সাধারণ জনগণের একটা ক্ষোভ ছিল যে তারা আমাদের দেশে অপরাধ করবে, আমরা কেন তার বিচার করতে পারবো না। এই ক্ষোভ থেকেই লর্ড রিপন হলো একটা উদ্যোগ নেন। কি উদ্যোগ? এই যে ইলবার্ট বিল, সেটার মাধ্যমে তিনি প্রস্তাব করেন যেন শ্বেতাঙ্গ যে অপরাধী আছে তাদের বিচারও আমাদের এই ভারতীয় যে লোকাল বিচারকরা আছে তারা করতে পারেন, এবং এর মাধ্যমে কিন্তু একটা বড় ধরনের বৈষম্য দূর হয়ে যায়। কিন্তু এটার অবশ্যই ইউরোপিয়ান বা যারা শ্বেতাঙ্গ আছে তারা কিন্তু প্রতিবাদ করেছিল, এবং তারা প্রতিবাদ করে একটা কমিটি গঠন করে, এবং সেই কমিটি হলো একদিনে তৎকালীন সময়ে 1.5 লক্ষ রুপি হলো কালেকশন করছিল শুধুমাত্র এই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য, এবং তাদের বাধা পেয়ে সেটা হলো সংস্কার করতে হয় ইলবার্ট বিলটা, এবং ইলবার্ট বিলটা শেষে গিয়ে দাঁড়ায় হলো একজন ভারতীয় বিচারক
একজন শ্বেতাঙ্গ কিংবা ইউরোপিয়ানের বিচার কার্যক্রম পরিচালনা করতে পারবেন। তবে সেক্ষেত্রে একটা শর্ত হলো যে জুরি বোর্ডটা থাকবে, সেই জুরি বোর্ডের অর্ধেক ইউরোপিয়ান নাগরিক হতে হবে। অর্থাৎ এক্ষেত্রে হলো আমাদের যে ভারতবর্ষে সংঘটিত অপরাধের জন্য শ্বেতাঙ্গদের বিচার করার যে একটা ক্ষমতা, সেটা আমরা ভারতীয়রা পাই। তো এটা আমরা একটু বিস্তারিত জানি। এটা হলো অন্যতম গুরুত্বপূর্ণ সংস্কার লর্ড রিপনের শাসনামলে। এই বিলের মাধ্যমে তিনি ভারতীয় এবং ইউরোপীয়দের মধ্যে জাতিগত বৈষম্য নিরসনে সচেষ্ট হন। কারণ প্রচলিত ফৌজদারি দণ্ডবিধি অনুসারে কোনো ভারতীয় ম্যাজিস্ট্রেট ইতিপূর্বে ব্রিটিশ তথা ইউরোপীয় অপরাধীদের বিচার করতে পারত না। এটি বিচার বিভাগে কর্মরত ভারতীয় বিচারকদের মধ্যে একটি ক্ষোভের সৃষ্টি করেছিল। তাই লর্ড রিপন ইলবার্ট বিল প্রণয়নের মাধ্যমে ভারতীয় বিচারকদের সে ক্ষমতা প্রদান করেন। এই বিলের বিরুদ্ধে অবশ্যই ইউরোপিয়ানদের মাঝখানে একটা কি বলা যায় কাউন্টার অ্যাকশন তৈরি হলো, তীব্র সমালোচনা শুরু হয়। তারা এই বিলের বিরোধিতা করার জন্য ডিফেন্স অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন গড়ে তোলে এবং এর কাজ চালাতে তখনকার দিনেই প্রায় 1.5 লক্ষ রুপি চাঁদা সংগ্রহ করে, যাতে তারা হলো এই ইলবার্ট বিলের এগেনস্টে কার্যক্রম চালিয়ে যেতে পারে। এক্ষেত্রে হলো বিভিন্ন ধরনের বিক্ষোভ টিক্ষোভ বা প্রেশার কারণে সরকার হলো এই বিলটা মডিফাই করতে বাধ্য হয়। সংশোধিত বিলে বলা হয় যে ভারতীয় বিচারকরা জুরির মাধ্যমে ইউরোপীয় অপরাধীদের বিচার করবেন এবং এই জুরিদের মধ্যে অর্ধেক বিচারক হবেন কি অর্ধেক বিচারক হবে হলো ইউরোপীয়, অর্থাৎ অর্ধেক থাকবে ভারতীয় বা এদেশীয় এবং অর্ধেক থাকবে হলো ইউরোপীয়। ইলবার্ট বিল নিয়ে সৃষ্ট দ্বন্দ্ব ভারতবাসীর মধ্যে জাতীয়তাবাদের উন্মেষ ঘটাতে অবদান রাখে। অর্থাৎ তারা যে আমরা যে আমাদের অধিকার নিয়ে আমরা আমাদের একটা অধিকার পাইলাম, সেটা নিয়ে এলো ইউরোপীয়রা আবার বিক্ষোভ করা শুরু করলো। এক্ষেত্রে কিন্তু আমাদের মধ্যে একটা ক্লিয়ার পরিষ্কার একটা চিত্র তৈরি হলো যে আমরা যদি আমাদের অধিকার পাই, এক্ষেত্রে হলো ইউরোপীয়রা তারা নিজেরাই নিজেদের বাধা দিবে। লর্ড রিপন 1884 সালের ডিসেম্বর মাসে ভারত ত্যাগ করার পর 81 বছর বয়সে 1909 সালে স্বদেশে মৃত্যুবরণ করেন। ভারত ব্রিটিশ ঔপনিবেশিক সরকার দায়িত্ব পালনকারী শাসকদের মধ্যে তিনি খুবই জনপ্রিয় ছিলেন, যেটা আমরা তার কার্যক্রম যদি পর্যালোচনা করি সেটা কিন্তু আমরা ইজিলি বুঝতে পারি। এই জন্য তিনি ভারতের কাছে ছিলেন কি রিপন দ্য গুড। ভারতীয় বিচার বিভাগে যে বর্ণবৈষম্যমূলক একটা আইন ছিল, বা এই যে ইউরোপীয়দের আমরা ভারতীয়রা বিচার করতে পারতাম না, কিংবা যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ছিল, যে সংবাদপত্রের স্বাধীনতার একটা বিরুদ্ধে একটা আইন ছিল, সেটাও তিনি রহিত করলেন। এরপরে কি ফ্যাক্টরি আইন দিলেন। এরপর হলো যে মহীশূরের রাজবংশকে তিনি তাদের ক্ষমতা ফিরিয়ে দিলেন। আফগান নীতিতে তিনি পরিবর্তন আনেন। এসব কারণে কিন্তু সব মিলে লর্ড রিপন হলো আমাদের এই ভারতীয় উপমহাদেশের যারা নাগরিক আছে তাদের জন্য একজন সুবিচারক হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছেন। এবং তার একটি উক্তি ছিল যে ডু নট জাজ মি বাই মাই অ্যাক্টস অ্যান্ড নট বাই মাই ওয়ার্ডস। অর্থাৎ আমার কাজের মাধ্যমে আমাকে জাজ করবা, আমার কথার মাধ্যমে না। সেটা কিন্তু আমাদের হালকেনস্টাইন ফ্যামিলিরও উক্তি যে আমরা তোমাদের জন্য সব কিছু কী বলা যায়, আমরা তোমাদের জন্য সব ধরনের সার্ভিস দিতে রেডি আছি। এক্ষেত্রে আমরা শুধুমাত্র মুখেই বলতে চাই না, আমরা কাজের মাধ্যমেও সেটা দেখাতে চাই। এরপর আসে হলো আমাদের লর্ড কার্জন। কার্জনের নাম হয়তো তোমরা শুনে আসছো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কার্জন হল নামের একটা ভবন আছে। সেই কার্জন ভবনটা কিন্তু এই লর্ড কার্জনের নামেই রচিত হয়েছিল। তো লর্ড কার্জন সম্পর্কে যদি আমরা একটু হালকা জানার চেষ্টা করি, তিনি প্রথমত যেটা ওনাকে বলতে হয় সেটা হলো তিনি খুব বুদ্ধিমান ছিলেন, এবং বুদ্ধিমান হওয়ার ফলেই তিনি মাত্র 40 বছর বয়সে এই পুরো ভারতবর্ষের ভাইসরয় পদে নিযুক্ত হন। তৎকালীন যে ছিল ভারতবর্ষের যে ইংরেজ সাম্রাজ্য ছিল, এর পূর্বে কেউই মাত্র 40 বছর বয়সে বা এত কম বয়সে ভারতবর্ষের ভাইসরয় নিযুক্ত হতে পারেননি। অর্থাৎ তিনি এতটাই দূরদর্শিতা দেখিয়েছিলেন। তো লর্ড কার্জন বিভিন্ন কারণে কিন্তু সমালোচিত বা কি বলা হয়, তাকে প্রশংসা করা হয়। তো আমরা যদি তার সময়কার অবস্থা জানতে চাই, তো তৎকালীন সময় হলো যে আমাদের ব্রিটিশরা ছিল, তারা ব্রিটিশ সাম্রাজ্য প্রসারিত না করে তাদের তখন উদ্দেশ্য ছিল যে ভারতবর্ষে যে ব্রিটিশ সাম্রাজ্যটা তৎকালীন সময় ছিল সেটাকেই আরও স্ট্রং করা বা শক্তিশালী করা। তো সেই জন্য হলো তারা হলো এই লর্ড কার্জনকে নিযুক্ত করলো, এবং লর্ড কার্জন হলো 2 মেয়াদে হলো এই ভারতবর্ষের ভাইসরয় পদে নিযুক্ত ছিলেন।
প্রথম যে মেয়াদটা ছিল সেটাকে বলা হয় ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের স্বর্ণযুগ। অর্থাৎ তিনি এই অবস্থায় খুব খুব বড় পরিমাণে উন্নয়ন করেছিলেন। তবে তার যে দ্বিতীয় মেয়াদটা ছিল সেটা খুবই বিতর্কিত হওয়ার অন্যতম প্রধান কারণ হলো বঙ্গভঙ্গ। অর্থাৎ আমাদের যে বঙ্গভঙ্গ টার্মটার সাথে আমরা পরিচিত, সেটার উদ্যোক্তা ছিলেন হলো লর্ড কার্জন। সেই কারণে তিনি যখন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসেন সেই শাসন আমলটা খুবই বিতর্কিত। তো এবার আমরা লর্ড কার্জন সম্পর্কে পড়াশোনা শুরু করি। জর্জ ন্যাথানিয়েল কার্জন, তিনি হলো ভারত সম্পর্কে সবচেয়ে বেশি পাণ্ডিত্যের অধিকারী মনে করা হয়। তা তিনি ভারতকে খুব ভালোভাবে বুঝতেন, এতই ভালো বুঝতেন যে তাকে মাত্র 40 বছর বয়সে হলো ভারতের ভাইসরয় পদে নিয়োগ করা হয় যখন প্রথমবার। ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে সমৃদ্ধ উপনিবেশ কি ছিল? ভারত। এবং এর আগে এত কম বয়সে কিন্তু এত বড় সাম্রাজ্যের ভাইসরয় নিযুক্ত কেউ হতে পারেননি, এটা হলো তার ক্রেডিট। তিনি এই ভারতবর্ষে ভাইসরয় নিযুক্ত হওয়ার আগেও মোট 4 বার হলো এসেছিলেন। তিনি তরুণ বয়সে ইরান, তুর্কমেনিস্তান, শ্রীলঙ্কা, কোরিয়া, চীন, জাপান বিভিন্ন স্থানে ভ্রমণ করেছেন এবং এই দেশগুলো লেখা তাকে বেশ কয়েকটি বই তাকে ব্রিটেনের একজন বিশিষ্ট বৈদেশিক নীতি বিশ্লেষক হিসেবে মর্যাদা এনে দেয়। অর্থাৎ তিনি যে বিভিন্ন দেশে বৈদেশিক নীতি নিয়ে তার খুব ভালো ধারণা আছে, সেটা তিনি এসব বইয়ের মাধ্যমে তিনি প্রমাণ দেন এবং একই সাথে তিনি ইংরেজ সরকারের মনোযোগ আকর্ষণ করেন। এবার তিনি হলো 1891 থেকে 92 সালে ভারতের জন্য পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি এবং পরে 1598 থেকে ফরেন আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এবং প্রধানমন্ত্রী সেলিসবেরি, মার্কাস অফ সেলিসবেরি, তাকে ভারতের গভর্নর জেনারেল এবং ভাইসরয় পদ গ্রহণের আমন্ত্রণ জানালে কার্জন একই সাথে বিস্মিত এবং রোমাঞ্চিত হন। অর্থাৎ তাকে এত কম বয়সে এত বড় একটা পোস্ট দেওয়া হলো, তিনি তাতে অ্যাকচুয়ালি অবাক হয়েছিলেন। এবং লর্ড ওয়েলেসলি এবং ডালহৌসির সময় ব্রিটেনের উদ্দেশ্য ছিল কি? ভারত সাম্রাজ্য বিস্তার করা। কিন্তু লর্ড কার্জন যখন আসেন তখন সেটা হলো ভারত সাম্রাজ্যের সংকট কাটিয়ে একে শক্তিশালী উপনিবেশে পরিণত করা। এখন আর বিস্তার নীতি নাই, এখন নীতি হলো যা আছে সেটাকে আরো শক্তিশালী করে ধরে রাখা। কার্জন বুঝেছিলেন ব্রিটেনের অর্থনীতির সমৃদ্ধি হলো ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের স্থিতি এবং সমৃদ্ধির উপর নির্ভরশীল। খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? ব্রিটেনের অর্থনীতি সমৃদ্ধি ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের স্থিতি এবং সমৃদ্ধির উপর নির্ভরশীল কেন? আমরা জানি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষে আসে এবং দখল করে, তাদের ওয়ান অ্যান্ড অনলি মানে প্রধান উদ্দেশ্যটা কী ছিল? ভারতবর্ষে যত সম্পদ আছে সেগুলো লুট করে বা সেগুলো ইউজ করে ব্রিটেনের যে অর্থনীতি আছে সেটাকে সমৃদ্ধ করা। এবং সেই ধারাটাই কিন্তু চলে আসছিল। কোম্পানি আমল শেষ হয়ে গেছে, ব্রিটিশ আমল আসছে, কিন্তু সেই ধারাটা পরিবর্তিত হয়নি। পরিবর্তিত না হওয়ার কারণে কি হয়েছে? যখনই ব্রিটিশ সাম্রাজ্যে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যে কোনো ধরনের অস্থিতিশীল কিংবা বিভিন্ন ধরনের আন্দোলন গড়ে উঠতো, তখন হলো ব্রিটেনের অর্থনীতিতে একটা প্রভাব পড়তো। কারণ আমরা জানি যে ভারত থেকে কিন্তু অলমোস্ট মেজর টাইপের বিভিন্ন ধরনের পণ্য ব্রিটেনে রপ্তানি হতো। তো যখন হলো লর্ড কার্জন আসলেন তখন তিনি বুঝতে পারলেন, যদি আমার ব্রিটেনের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে হয় তাহলে আমাকে ভারতকেও স্থিতিশীল রাখতে হবে। এবং এই নিয়েই তিনি এই উদ্দেশ্যটা নিয়েই বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম চালিয়েছিলেন। লর্ড কার্জন পরপর 2 বার ভারত সাম্রাজ্যের অধিকর্তা ছিলেন। তার প্রথমবারের শাসনকালকে অর্থাৎ 1899 থেকে যে 1904 সালের শাসনটা ছিল প্রথমবার, সেটাকে ব্রিটিশ সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা যায়। অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা যায় কোনটাকে? লর্ড কার্জনের প্রথম শাসনকালকে। এবার গৌরবের মধ্য দিয়ে কার্জনের শাসনকালের সমাপ্তি ঘটে। অর্থাৎ গৌরব দিয়ে তিনি শুরু করেছেন এবং গৌরব নিয়েই শেষ করেছিলেন। কিন্তু দ্বিতীয়বার যখন তিনি ভারতের শাসনভার গ্রহণ করেন, মাত্র 1 বছরের মাথায় তিনি পদত্যাগ করতে বাধ্য হন। মানে এত পরিমাণ বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তিনি, 1 বছরের মাথায় তাকে ক্ষমতা ছেড়ে দিতে হলো। কারণ প্রশাসনিক বিষয়ে কার্জনের গৃহীত ব্যবস্থা নিয়ে তার সঙ্গে ভারতের সামরিক প্রধান লর্ড কিচেনারের সঙ্গে বিরোধ হয়। অর্থাৎ তিনি যেই টাইপের অ্যাকশনগুলো নিছিলেন সেটা নিয়ে আবার তৎকালীন যে ভারতের যে ব্রিটিশ সামরিক প্রধান ছিল লর্ড কিচেনার, তার দুইজনের মধ্যে হলো একটা ক্লেশ লেগে গেল। অর্থাৎ সামরিক প্রধান এবং সরকার প্রধানের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হলো এবং ব্রিটিশ সরকার কিচেনারের পক্ষ নিল।
সেজন্য এটা হলো এটার সম্মানে আঘাত লাগলো লর্ড কার্জনের, এবং সম্মানে আঘাত লাগায় তিনি হলো দ্বিতীয়বারের মাথায় হলো 1 বছরের মাথায় তিনি ক্ষমতা পদত্যাগ করে চলে যান। এবার তার যদি সংস্কারমূলক কাজগুলো দেখি, তিনি হলো অত্যন্ত রক্ষণশীল একটি পরিবার থেকে আসছিলেন, তাই তিনি নিজেও ছিলেন রক্ষণশীল মানসিকতার। আমরা কিন্তু যেটা হলো ইয়ার ক্ষেত্রে দেখছি, লর্ড রিপনের ক্ষেত্রে দেখছি তিনি ছিলেন উদারনৈতিক, কিন্তু এখানে লর্ড কার্জন ছিল হলো রক্ষণশীল মানসিকতার। কার্জন মনে করতেন ব্রিটিশ সাম্রাজ্যের একজন শাসক হিসেবে অত্যন্ত শক্ত হস্তে শাসন করতে হবে। প্রথম মেয়াদে তার দৃঢ় শাসন ভারতে আদৃত হলেও দ্বিতীয় মেয়াদে গৃহীত পদক্ষেপগুলো সমালোচিত হয়, অর্থাৎ দুইবারই তিনি তার যে শাসন ব্যবস্থা সেটাকে তিনি শক্ত করে ধরতে চেয়েছেন, তিনি অতটা উদারনৈতিকতা দেখাননি। কিন্তু প্রথমবার সেটা সমাদৃত হলো, সেকেন্ড টাইম সেটা ব্যর্থতায় পরিণত হয়। ব্যর্থতা বলা ঠিক না, সমালোচিত হয় প্রচুর পরিমাণে। তো এটা ঠিক যে কার্জন এদেশের শাসন ব্যবস্থায় যে ব্যাপক পরিবর্তন আনছিলেন, সেটার সুফল কিন্তু আমরা বর্তমানে এসেও ভোগ করছি। তো আস্তে আস্তে আমরা সেগুলো সম্পর্কে জানি। প্রথমে হলো সীমান্ত নীতি বা ফ্রন্টিয়ার পলিসি। ফ্রন্টিয়ার মানে কি? ফ্রন্টিয়ার মানে হলো সীমান্ত। একটা দেশের সীমান্ত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের বাংলাদেশের সীমান্তের কথা যদি বলি, আমাদের কিন্তু ম্যাক্সিমাম সীমান্ত হলো ভারতের সাথে, এবং এই নিয়ে কিন্তু প্রায় দেখা যায় আমাদের সীমান্তে উত্তেজনা কাজ করে বিজিবি এবং ইয়ার মাধ্যমে, বিএসএফ এর মাঝখানে। তো এই টাইপেরই হলো যখন ভারত সাম্রাজ্য ছিল, তখন কিন্তু এই ভারত সাম্রাজ্যের যে কি বলা যায় সীমান্তটা ছিল, সেখানেও কিন্তু ব্রিটিশদের সাথে অনেক অন্যান্য জাতির ঝামেলা তৈরি হতো। ব্রিটিশ সাম্রাজ্যের নিরাপত্তা সুসংহত করার জন্য লর্ড কার্জন প্রথমেই সীমান্তবর্তী চিত্রল, খাইবার এবং খুররাম এই 3 উপত্যকা থেকে সৈন্য প্রত্যাহার করেন। এগুলো সরাসরি ব্রিটিশ শাসিত অঞ্চল না হওয়ার কারণে তিনি চেয়েছিলেন যখন প্রয়োজন হবে এই 3 অঞ্চল থেকে ব্রিটিশদের সাহায্য চাওয়া হবে, এবং তখন তিনি গিয়ে সাহায্য করবেন। এর পূর্বে সেখানে ব্রিটিশ সৈন্যবাহিনী রাখার কোনো মানে হয় না, এটা লর্ড কার্জন মনে করছিলেন। তবে তার এই নীতির ফলে প্রথম বিশ্বযুদ্ধেও শেষ পর্যন্ত সীমান্ত অঞ্চলে শান্তি বিরাজমান ছিল। অর্থাৎ এটা কিন্তু এই 3 উপত্যকা খুব সাদরে গ্রহণ করেছিল, এবং সেই কারণেই যখন হয় আমাদের যে বিশ্বযুদ্ধটা হয়, প্রথম বিশ্বযুদ্ধটা, তখন কিন্তু ব্রিটেনের সাথে বিভিন্ন দেশের ঝামেলা তৈরি হচ্ছে সীমান্তগুলোতে, কিন্তু এইসব জায়গায় কোনো ধরনের ঝামেলার তৈরি হয়নি। এই নীতির সম্পূরক হিসেবে তিনি পেশোয়ারকে রাজধানী করে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ সৃষ্টি করেন। পেশোয়ারকে মানে বর্তমানে পাকিস্তান আছে, সেদিকে হলো উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ সৃষ্টি করেন, এবং তার শাসন পরিচালনার ভার দেন একজন চিফ কমিশনারের উপর। সীমান্ত এলাকায় যত দ্রুত সামরিক সাহায্য প্রেরণ করা যায় সেজন্য তিনি হলো যোগাযোগ ব্যবস্থারও উন্নতি করেন। কারণ আমরা জানি যে আমাদের যে ভারতবর্ষে বা বর্তমান বিভিন্ন ধরনের ব্রিটিশ আমলের যে সকল রেল লাইন বা যোগাযোগ ব্যবস্থাগুলো দেখে থাকি, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি তৈরি করা হয়েছিল যে ব্রিটিশ যে শাসন আমল, ব্রিটিশ যে শাসন কার্য সেগুলো সহজ করার জন্য। যেমন বিভিন্ন জায়গায় সামরিক সাহায্যের দরকার পড়লে তারা কিন্তু ইজিলি ট্রেন দিয়ে ইজিলি সেখানে সাহায্য পাঠাতে পারতো। তো এই জন্য তিনি কি হলো রাজধানী থেকে দরবাই, জামরুদ এবং লোথাল পর্যন্ত সামরিক রেলপথ নির্মাণ করেছিলেন। রাজনৈতিক সংস্কারগুলো কি ছিল তার? লর্ড কার্জনের অন্যতম যে বিতর্কিত পদক্ষেপ সেটা কি ছিল? আমরা প্রথমে বললাম 1905 সালের বঙ্গভঙ্গ। 1905 সালের বঙ্গভঙ্গ বা বঙ্গবিভক্তি। সেই সময় ভারতবর্ষের প্রদেশগুলোর মধ্যে বাংলা প্রেসিডেন্সি ছিল আয়তনে খুবই বড় মানে খুবই বড়। আমরা যদি বর্তমান আসামটা দেখি, আসাম, সিলেট, ঢাকা, তারপরে এদিকে রাজশাহী, তারপরে এদিকে কি আছে বিহার, এই পুরাটা অঞ্চল এবং এই সাইডের সম্পূর্ণ অঞ্চলটা নিয়ে তখনকার বাংলা প্রেসিডেন্সি বা বাংলা প্রদেশ ছিল, এবং সেটা শাসন করতে হলো একজন ছোট লাট। তো এত বড় যে একটা মানে প্রদেশ, সেটার রাজধানী ছিল হলো কলকাতায়। কলকাতা কিন্তু একটা কর্নারে বা সাইডে পড়ে গেছে, কিন্তু এই যে ঢাকা কিংবা সিলেট বা আসাম সাইডটা আছে, সেদিকে কিন্তু এতটা উন্নয়নের ছায়া পড়েনি। তো এই যে যোগাযোগ ব্যবস্থা উন্নত ছিল, তাই রাজধানী থেকে উপযুক্ত সহায়তা সেখানে পৌঁছানো সহজ ছিল না, এবং এসব এত বড় একটা অঞ্চল সেটা কিন্তু একজন মাত্র জেনারেলের পক্ষে, গভর্নর জেনারেলের পক্ষে শাসন করা খুবই কষ্টসাধ্য ব্যাপার ছিল। এই জন্য লর্ড কার্জন কি করলেন, তিনি বাংলা প্রেসিডেন্সিটাকে 2 ভাগে বিভক্ত করলেন। তিনি প্রথম বিভক্তিটা করলেন হলো পশ্চিমবঙ্গ। বর্তমানে আমরা পশ্চিমবঙ্গটা দেখেছি, সেটাই অ্যাকচুয়ালি ওই সাইডটা করা হয়েছিল, বাট সম্পূর্ণটা না। এবং আরেকটা হলো কি পূর্ববঙ্গ এবং আসাম।
পূর্ববঙ্গ এবং আসাম বলতে হলো আমাদের যে বাংলা, বর্তমানে বাংলাদেশ, এটার সাথে হলো আমাদের আসামের পার্টটা নিয়ে হলো একটা প্রদেশ গঠন করা হলো। এবং যে উড়িষ্যা, বিহার এবং পশ্চিমবঙ্গ আছে বর্তমান, সেসব এরিয়া নিয়ে গঠিত হলো আমাদের পশ্চিমবঙ্গ। এই নিয়ে বঙ্গকে বিভক্তি করে দুইটি আলাদা আলাদা প্রদেশে বিভক্ত করেনকে লর্ড কার্জন। কয়টি? দুভাগে। এবার ঢাকাকে পূর্ববঙ্গ আসাম প্রদেশের রাজধানী করা হয়, কিন্তু ইতিহাসবিদরা মনে করেন প্রশাসনিক কারণে কার্জন বঙ্গভঙ্গ করেননি। তিনি করেছিলেন সেটা হলো ব্রিটিশ সাম্রাজ্যের একটা বড় কারণে। সেটা কি? ডিভাইড অ্যান্ড রুল পলিসি বা ভাগ করো শাসন করো নীতির জন্য। সেটা আমরা বঙ্গভঙ্গ পড়ার সময় জানবো। এই যে রাজনৈতিক উদ্দেশ্য কি ছিল? ভাগ করো শাসন করো নীতির একটা অংশ ছিল এই বঙ্গভঙ্গ। এবার হলো প্রশাসনিক সংস্কার। প্রশাসনিক সংস্কারের মধ্যে তিনি হলো প্রশাসনের দক্ষতা বাড়ানোর উপর একটা বড় ধরনের গুরুত্ব দিয়েছিলেন, এবং তার লক্ষ্য ছিল হলো অফিসিয়ালাইজেশন। অফিসিয়ালাইজেশন এবং সেন্ট্রালাইজেশন মানে কি? মানে তোমার যত ধরনের অফিসিয়াল কার্যক্রম আছে বা যত ধরনের কার্যক্রম আছে সেগুলো হলো অফিসিয়ালি বা একটা নিয়মতান্ত্রিক উপায়ে নিয়ে আসা এবং সেগুলোকে এক জায়গায় কেন্দ্রীভূত করা, যে সকল ধরনের কাজকর্ম। বা আমাদের যদি বাংলাদেশের কথা বলি, আমাদের কিন্তু ঢাকাতেই ম্যাক্সিমাম যত সেন্ট্রাল কাজকর্ম আছে, বিভিন্ন ধরনের শিক্ষা সংক্রান্ত হোক বা আইন সংক্রান্ত, সকল কিন্তু একটা সেন্ট্রালে হয়ে থাকে, ঢাকায় হয়ে থাকে। সেইটা প্রথম উদ্যোগ কে নিয়েছিলেন? লর্ড কার্জন। তো এই জন্য তিনি সমগ্র আমলাতন্ত্রকে ঢেলে সাজিয়ে একটি শক্তিশালী কেন্দ্র নিয়ন্ত্রিত আমলাতন্ত্র গঠনের ক্ষেত্রে নজর দেন। আমাদের বাংলাদেশ যদি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, আমাদের যে ঢাকায় সচিবালয় আছে সেখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের আদেশ নির্দেশ সেগুলো হলো স্থানীয় পর্যায়ে যে প্রশাসকরা আছে তাদের কাছে পৌঁছায়। অর্থাৎ আমাদের কেন্দ্রে আছে কি? একটা কেন্দ্রীয় আমলাতন্ত্র আছে। ঠিক সেভাবে হলো লর্ড কার্জন ভারতবর্ষের জন্য একটি কেন্দ্রীয় আমলাতন্ত্র সৃষ্টির চেষ্টা করেছিলেন। এক্ষেত্রে তিনি সরকারের প্রতিটি বিভাগের দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ কমিশন গঠন করেন এবং এই কমিশনের রিপোর্টের ভিত্তিতে তিনি পদক্ষেপ গ্রহণ করেন। সংস্কারের সুবিধার জন্য তিনি এক এক করে প্রতিটি বিভাগের ত্রুটি চিহ্নিত করলেন এবং কার্জন অফিস হাজিরায় নিয়মিত বিলম্ব, যে ফাইলের যে স্লো বা কি লাল ফিতার দূরত্ব বলা হয়, এরপরে হলো ফাইলে অহেতুক দীর্ঘ মন্তব্য, বাগাড়ম্বর বা কি বলা যায়, একটা আনপ্রফেশনাল যে সকল কথাবার্তা সেগুলো ফাইল থেকে তিনি সরানোর ব্যবস্থা করেন। এবং তিনি সুশাসনের জন্য উদ্যোগী হতে কর্মকর্তাদের নির্দেশ দিলেন এবং সরকারি কর্মকর্তাদের ধীরগতি সম্পন্ন পদ্ধতিতে তিনি ব্যাপক পরিবর্তন এনেছিলেন। অর্থাৎ তিনি হলো সম্পূর্ণ যে আমলাতন্ত্রটা আছে, আমরা যেটা জানি যে ধীরগতির, যে কোনো সরকারি কাজ হতে একটু লেট হয় বা ইয়ে হয়, সেটা হলো তিনি ঢেলে সাজালেন এটা আমূল পরিবর্তন করার জন্য। লর্ড কার্জন অনেক সময় অন্যদের মতামত উপেক্ষা করে নিজের উপলব্ধির উপর ভিত্তি করে উদ্যোগ নিতেন। যেখানে তিনি মনে করতেন যে অ্যাকচুয়ালি কমিটির রিপোর্টার থেকে আমার সলিউশন বেটার, সেখানে তিনি নিজের সলিউশনটাকে প্রাধান্য দিতেন। সরকারের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান পুলিশের উপর তিনি নজর দিলেন। কোথায়? পুলিশ। এজন্য অ্যান্ড্রু ফ্রেজারের নেতৃত্বে একটি কমিশন গঠন করেন এবং সেই কমিশনের রিপোর্টে দেখা যায় পুলিশ সংস্থাটি বা তৎকালীন যে পুলিশ সংস্থা ছিল সেটা একেবারে অদক্ষ, প্রশিক্ষণবিহীন এবং সাংগঠনিকভাবে খুবই দুর্বল। অর্থাৎ তাদের মধ্যে যে একটা স্ট্রাকচারাল স্ট্রেংথ থাকবে সেটা ছিল না। এছাড়া অধিকাংশ ক্ষেত্রে নিষ্পেষণমূলক মানে কি? বিভিন্ন জায়গায় হলো মারধর করে নিজেরা সবকিছু করার ট্রাই করতেছে, কোনো সিস্টেমেটিক ওয়ে নাই। কমিশনারের সুপারিশ অনুযায়ী কার্জন পুলিশ প্রশিক্ষণ স্কুল প্রতিষ্ঠা করেন এবং অপরাধ তদন্তের জন্য সেন্ট্রাল ডিপার্টমেন্ট অফ ক্রিমিনাল ইন্টেলিজেন্স সেটার উদ্যোক্তা হলো লর্ড কার্জন। অর্থাৎ এভাবে তিনি হলো একটি কেন্দ্রীয় সংস্থা গড়ে তুললেন। এর মাধ্যমে হলো তিনি পুলিশকেও, এই যে ঢেলে সাজানোর একটা প্রক্রিয়া, সেটার মধ্যে পুলিশকেও নিয়ে আসলেন। প্রথম দিকে তিনি এসব অফিসাররা কার্জনের কর্তৃত্বপরায়ণ দৃষ্টিভঙ্গির প্রতি শীতল মনোভাব পোষণ করলেও শেষ দিকে তার নতি স্বীকার করেন এবং ব্রিটিশ আমলারা তাদের প্রধানমন্ত্রীকে যেভাবে অনুসরণ করেন ঠিক সেভাবেই লর্ড কার্জনকে অনুসরণ করতে শুরু করেন। প্রথম দিকে যেহেতু একটা বড় ধরনের চেঞ্জ, সবাই কিন্তু চেঞ্জ নিতে একটু ভয় পায়, কিংবা হলো এত বড় একটা চেঞ্জ মানে নিতে সাহসে কোলায় না। প্রথমে হলো লর্ড কার্জনকে সেক্ষেত্রে সহযোগিতা করতে চায়নি, কিন্তু এক পর্যায়ে হলো ব্রিটিশ প্রধানমন্ত্রীকে মানুষ যেভাবে অনুসরণ করে ঠিক সেভাবেই কিন্তু আমলারা লর্ড কার্জনকে অনুসরণ করা শুরু করলো।
এবার 1903 সালের পুলিশ রিপোর্টের উপর ভিত্তি করে কার্জন ভারতীয় পুলিশ বাহিনীকে পুনর্গঠিত করেন, অর্থাৎ পুরা ভারতীয় পুলিশ বাহিনীটাকে একটা ঢেলে সাজালেন। স্থানীয় সরকার পরিচালনার ক্ষেত্রে লর্ড রিপন যে উদার ও অংশগ্রহণমূলক নীতি গ্রহণ করেছিলেন, লর্ড কার্জন তার ঠিক উল্টো অবস্থান নেন। লর্ড রিপন কি ছিল? একজন উদারনৈতিক। এবং আমাদের যে লর্ড কার্জন আছে তিনি হলো তার বিপরীত, অর্থাৎ ভার্সাস কে, তিনি হলো কি রক্ষণশীল, অর্থাৎ দুইজন দুই মেন্টালিটির লোক। এক্ষেত্রে লর্ড রিপন যেটা করেছিলেন যে আমাদের সাধারণ জনগণকে সরকার ব্যবস্থায় ইনক্লুড করার চেষ্টা করেছিলেন। লর্ড কার্জন এসে তার উল্টা স্টেপ নিলেন। কি নিলেন সেটা আমরা দেখি। তিনি কলকাতা কর্পোরেশন আইন সংশোধন করে নির্বাচিত স্থানীয় প্রতিনিধিদের কর্তৃত্ব হ্রাস করার ব্যবস্থা করেন। অর্থাৎ রিপন যে ক্ষমতা দিয়ে গেছিলেন সেটা তো একবারও তুলে নেওয়া যায় না, তাই তিনি কি করলেন, সেই ক্ষমতাকে তিনি কমায় দিলেন। এর মাধ্যমে তিনি কর্পোরেশনমূলক ইন্ডিয়ান হাউস থেকে অ্যাংলো ইন্ডিয়ান হাউসে পরিণত করেন। অর্থাৎ সম্পূর্ণভাবে আগে যে একটা ভারতীয়দের প্রাধান্য ছিল স্থানীয় কর্পোরেশন, স্থানীয় স্বায়ত্তশাসনে, সেক্ষেত্রে তিনি হলো আবার ইংরেজদের প্রাধান্য সেখানে বৃদ্ধি করে দেন। এবার হলো সামরিক সংস্কার। সামরিক সংস্কার করতে গিয়ে কিন্তু তিনি হলো ওই যে লর্ড কিচেনারের সাথে ঝামেলায় পড়েন। তো দেখি আমরা কি কি সংস্কার করতে চেয়েছিলেন। ভারতীয় সামরিক সংস্থাকে তিনি হলো তৎকালীন সময়ে দুই ধরনের দায়িত্ব পালন করতে হতো। প্রথমটা হচ্ছে যে সীমান্ত ছিল, সীমান্তে শান্তি বজায় রাখা, এবং দ্বিতীয়ত হলো দেশের অভ্যন্তরে শান্তি বজায় রাখা। দুই ধরনের দায়িত্ব ছিল। এবার লর্ড কার্জন সামরিক বাহিনীর মাধ্যমে বেসামরিক প্রশাসনকে শক্তিশালী করার উদ্দেশ্যে ভাইসরয় হওয়ার পর সেনাবাহিনী সংস্কারের কাজে হাত দেন এবং ভারতীয় বাহিনীকে তিনি দুটি কমান্ড, দুইটি কমান্ড, নর্দার্ন কমান্ড এবং সাউদার্ন কমান্ড, দুটি কমান্ডে ভাগ করেন এবং এর মাধ্যমে রেজিমেন্টগুলোকে শক্তিশালী করেন। তার সময়ে ইংল্যান্ডের ক্যাম্বারলি কলেজ হলো একটা মিলিটারি কলেজ। তারই আদলে এই দেশে হলো সামরিক বাহিনীর জন্য একটি কলেজ বা প্রশিক্ষণশালা গড়ে তোলেন। এ সময় ভারতীয় বাহিনীকে উন্নত মানের সমরাস্ত্র সরবরাহ করা হয়। অর্থাৎ তিনি হলো শুধুমাত্র পুলিশের ক্ষেত্রে না, তিনি এই যে সামরিক বাহিনী আছে বা আমাদের আর্মি আছে তাদেরকেও যে উন্নত সমরাস্ত্রে ট্রেনিং দেওয়া কিংবা হলো তাদেরকে আধুনিক করে তোলা, সেক্ষেত্রে অবদান রেখে গেছেন। এবার আসে হলো অর্থনৈতিক সংস্কার। অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে প্রথমে যেটা বলে আসছিলাম আমরা, যে লর্ড কার্জন কিন্তু বুঝতে পারছিলেন ব্রিটেনের যে অর্থনীতি আছে, সেন্ট্রাল অর্থনীতি, সেটাকে যদি স্থিতিশীল রাখতে হয় তাহলে ভারতবর্ষের যে অর্থনীতি আছে সেটাকে স্থিতিশীল রাখার কোনো বিকল্প নাই। এবং সেই জন্যই তিনি হলো তার উদ্যোগগুলোর মধ্যে অন্যতম ছিল হলো এই ভারতবর্ষের আর্থিক সংস্কার। কি সংস্কার? তিনি আর্থিক ভিত্তি মজবুত রাখতে না পারলে ভারতের কর্তৃত্ব টিকে রাখা মুশকিল হয়ে যাবে, সেটা তিনি বুঝতে পারলেন এবং এই জন্য তিনি ভারতে মুদ্রা প্রচলন করেন। কি? ভারতীয় মুদ্রা আইন পাশ করে তিনি ভারতে ব্রিটিশ মুদ্রা প্রচলনের ব্যবস্থা করেন। কার্জনের সময় ভারতীয় মুদ্রার সাথে ব্রিটিশ পাউন্ডের বিনিময় ছিল পাউন্ড প্রতি 15 রুপি, অর্থাৎ 15 রুপিতে 1 পাউন্ড হতো। তৎকালীন সময়ে কনভার্সন রেট ছিল সেটা। এর মাধ্যমে তিনি ঋণভার কমাতে সক্ষম হন এবং কার্জনের আর্থিক সংস্কারগুলো অন্যতম হচ্ছে লবণের উপর কর হ্রাস করা। লবণের উপরে তিনি ট্যাক্সটা কমায় দিলেন। লবণ কিন্তু একটা এসেনশিয়াল বা নিত্য প্রয়োজনীয় দ্রব্য। কার্জন জনগণের কর ভার লাঘবের জন্য আয়করও হ্রাস করে দেন। রিপনের ক্ষেত্রে যেটা দেখছিলাম আমরা, তিনি হলো আয়কর রহিত করছিলেন। তিনি কি করলেন? তিনি হ্রাস করে দিলেন, অর্থাৎ কমিয়ে দিলেন। তৎকালীন সময়ে হলো যেটা হতো যে বাৎসরিক আয় যদি 500 রুপি হতো, সেক্ষেত্রে তাকে আয়কর দিতে হতো। লর্ড কার্জন সেই লিমিটটা বাড়ায় নিলেন, অর্থাৎ কারো 1000 রুপি না হওয়া পর্যন্ত বাৎসরিক তাকে আয়কর দিতে হতো না। অর্থাৎ 500 রুপি ছিল, সেখান থেকে তিনি 1000 রুপিতে স্থানান্তরিত করলেন। ব্যবসা বাণিজ্য আরও বিস্তৃত এবং শক্তিশালী করার জন্য লর্ড কার্জন বাণিজ্য ও শিল্প দপ্তর নামে একটি নতুন দপ্তর গঠন করেন, যেটার মধ্যে ডাক ও তারপর হলো কি কারখানা, রেলওয়ে প্রশাসন, খনি এবং বন্দর ইত্যাদি ইত্যাদি যে সকল ব্যবসা বাণিজ্য রিলেটেড কি বলা যায়, ব্যবসা বাণিজ্য রিলেটেড যে বিভিন্ন দপ্তরগুলো ছিল সেগুলো হলো এক করে তিনি নাম কি দিলেন? বাণিজ্য এবং শিল্প দপ্তর। এবার
কার্জন দুর্ভিক্ষ, ভূমি রাজস্ব এবং সেচ ব্যবস্থা, কৃষি, রেলপথ, কর ইত্যাদি বিষয়ে আইন টাইন পাশ করলেন এবং পাশ করার মাধ্যমে তিনি হলো 1899 সালে ভারতের উত্তর, দক্ষিণ এবং পশ্চিমাংশে খরা ও দুর্ভিক্ষ হলে তিনি দুর্ভিক্ষ কমিশনও গঠন করেছিলেন। অর্থাৎ তিনি হলো একটি রাজ্যের এমন কোনো সেক্টর নয় যে জায়গায় তার নিজের অবদান রেখে যাননি। এই কারণে কিন্তু আজও লর্ড কার্জনের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। এই কমিশনের সুপারিশের ভিত্তিতে, অর্থাৎ এই যে খরা কমিশন বা দুর্ভিক্ষ কমিশন তার ভিত্তিতে দুর্ভিক্ষ মোকাবেলা এবং ত্রাণ ব্যবস্থার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়। এবার আসে হলো শিল্প যাতায়াত এবং কৃষি সংস্কার। শিল্প যাতায়াতের ক্ষেত্রে কি, যাতায়াতের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো তার আমলে প্রায় 6000 মাইল রেলপথ সংযুক্ত করা হয় নতুনভাবে। 6000 মাইল কিন্তু কম না, একটু কল্পনা করার চেষ্টা করো। এবং কৃষির ক্ষেত্রে তিনি সেটা হলো সেচ ব্যবস্থায় একটি আমূল পরিবর্তন এনেছিলেন। তো আমরা একটু জানার চেষ্টা করি। 19বিংশ শতাব্দীর শেষ নাগাদ, অর্থাৎ 1800 শেষের দিকে ভারতে 27000 মাইল রেলপথ ছিল। 27000 মাইল থাকার পর কার্জন এসে সেখানে আরো 6000, অর্থাৎ টোটাল কত, 27 + 6, টোটাল 33000 মাইল রেলপথের ব্যবস্থা করেন। অর্থাৎ টোটাল রেলপথ হয় 33000 মাইল। ব্যবস্থার জন্য উন্নয়নের জন্য তিনি রেলওয়ে বোর্ড গঠন করেন এবং রেলপথকে পাবলিক ওয়ার্কার্স বিভাগ থেকে পৃথক করে এর অধীনে ন্যস্ত করেন। অর্থাৎ আগে কি ছিল, পাবলিক ওয়ার্কার্স বিভাগ, সেখান থেকে তিনি রেলপথকে আলাদা করে রেলওয়ে বোর্ড গঠন করলেন। এ বোর্ড রাজ্যের রেলপথের পরিচালনা এবং তার বিকাশের দায়িত্ব নেয়। শিল্প ও বাণিজ্যের তদারকির জন্য তিনি নতুন শিল্প ও বাণিজ্য দপ্তর সৃষ্টি করেন, যেটা আমরা একটু আগে জেনে আসছি। এবং সেচ ব্যবস্থার উন্নয়নের জন্য লর্ড কার্জন কি ব্যবস্থা নেন, তিনি হলো 4 কোটি টাকা ব্যয় করেন এবং এজন্য তিনি একটি কমিশনটার নাম হলো স্কট মনফ্রিক কমিশন। অর্থাৎ লর্ড কার্জনের সেচ ব্যবস্থার উন্নতির জন্য যে একটা কমিশন গঠন করেন সেটার নাম কি, স্কট মনক্রিফ কমিশন। ক্লিয়ার? এবার ঝিল খাল খননের কাজ শেষ করেন এবং সেচ ব্যবস্থা উন্নয়নের জন্য তিনি আরও বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছিলেন। কৃষকদের ঋণ দেওয়া অত্যাচারী মহাজনদের হাত থেকে রক্ষা করার জন্য কার্জন হলো 1904 সালে দ্য কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিস অ্যাক্ট পাস করেন। দ্য কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিস অ্যাক্ট এর মাধ্যমে এই উদ্দেশ্যে তিনি কয়েকটি ব্যাংক এবং কৃষকদের সাহায্য করার জন্য এগিয়ে আসে। লর্ড কার্জন বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে চাষাবাদ প্রচলনের কাজ শুরু করেন। অর্থাৎ বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল বা আমাদের যে বর্তমানে ধান গবেষণা ইউনিট বা কি বলা যায় বিভিন্ন ধরনের গবেষণা ইউনিটগুলো আছে, এই টাইপের যে সংস্থাগুলো, তিনি এই সকল উদ্যোগ নিয়েছিলেন। কার্জন বিহারে খামার ও গবেষণা ইনস্টিটিউট স্থাপন করেন এবং লর্ড কার্জন যখন ক্ষমতা আসেন তখন ভারতের দক্ষিণ, মধ্য এবং পশ্চিমাঞ্চল যেগুলো আছে সেখানে ব্যাপক দুর্ভিক্ষ চলছিল। দক্ষিণ কোনটা, দক্ষিণ নিচের দিকে ম্যাপের বা সমুদ্রের সাইড যেটা, পরে কি মধ্য অঞ্চল হলো মাঝখানে যে অঞ্চলটা, এবং পশ্চিমাঞ্চল হলো যেটা হলো তৎকালীন আফগানিস্তানের সাইডে বা বর্তমানে পাকিস্তানের সাইডটায় কিছু হলো দুর্ভিক্ষ চলছিল। এজন্য তিনি ত্রাণ কার্যক্রম শুরু করেন এবং নিজে এই কার্যক্রমের দেখভাল করেন। তার ত্রাণ কার্যক্রমের প্রায় 7 কোটি রুপি ব্যয় করেছিলেন তিনি সেই দুর্ভিক্ষে মানুষকে বাঁচাতে। কার্জনের শিল্প ও বাণিজ্যিক সংস্কারের মধ্যে রয়েছে ভারতের বিভিন্ন ধরনের কলকারখানা স্থাপন। অর্থাৎ তিনি হলো এই সকল ক্ষেত্রেও বড় ধরনের একটা অবদান রেখে গেছেন। এবার আসে হলো ভূমি সংস্কার বা ল্যান্ড রিফর্মস। তো তিনি কি করছিলেন, তিনি লক্ষ্য করলেন যে জমিদারদের অধীন কৃষকদের তুলনায় সরকারি খাস জমি চাষকারী কৃষকদের দেওয়া খাজনার পরিমাণ অনেক বেশি ছিল। অর্থাৎ একজন জমিদারের আন্ডারে কৃষকরা কাজ করে যে পরিমাণ খাজনা দিত, সরকারি খাস জমি ডিরেক্ট সরকার থেকে লিজ নিয়ে যারা চাষ করতো তাদের খাজনার ট্যাক্সের পরিমাণটা বেশি ছিল। এই জন্য তিনি খাস জমির খাজনার পরিমাণটা কমায় দিলেন এবং ভূমি ব্যবস্থায় তার সবচেয়ে উল্লেখযোগ্য অবদান হলো পাঞ্জাব ল্যান্ড এলিয়েশন অ্যাক্ট। পাঞ্জাব ল্যান্ড এলিয়েশন অ্যাক্ট কার, লর্ড কার্জনের। এই আইনের লক্ষ্য ছিল ঋণের দায় কৃষককে জমি থেকে উৎখাত হওয়া থেকে রক্ষা করা এবং অকৃষিজীবী মানুষের জমির নিয়ন্ত্রণ গঠন ঠেকানো। অর্থাৎ এমন কারোর কাছে জমি দেওয়া না যে অ্যাকচুয়ালি কৃষি মাইন্ডসেটে না, যে অ্যাকচুয়ালি জমিটা নিয়ে আবার কোনো স্থানীয় কৃষকের কাছে দিয়ে তাকে শোষণ করে, এই টাইপের কারোর কাছে যাতে জমি না যায় খাস জমিগুলো, সেই ব্যবস্থাও লর্ড কার্জন গ্রহণ করলেন। লর্ড কার্জন মহাজনের শোষণ থেকে কৃষক সম্প্রদায়কে রক্ষা করার জন্য সমবায় সমিতি প্রতিষ্ঠা করেন। তো সমবায় সমিতি সেগুলো প্রতিষ্ঠা করে উদ্যোগ নেন লর্ড কার্জন।
সম্ভবত এটি ভূমি ব্যবস্থা গৃহীত তার পদক্ষেপগুলোর মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। কোনটা? সমবায় সমিতি, যেটা বর্তমানেও প্রচলিত, সেই উদ্যোগটাকে নিয়েছেন লর্ড কার্জন। এবার আসে আমাদের বিচার ব্যবস্থায়। বিচার ব্যবস্থায় তার উল্লেখযোগ্য অবদান কি? কলকাতা হাইকোর্টে হলো তিনি বিচারকের সংখ্যা বৃদ্ধি করেছেন এবং হাইকোর্ট ও অধীনস্থ কোর্টের বিচারকদের যে বেতন, পেনশন এবং অন্যান্য সুযোগ সুবিধা আছে সেগুলো বৃদ্ধি করারও ব্যবস্থা নেন। এবং অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো ভারতের দেওয়ানি আদালত যেটা আছে সেটার সংস্কার। দেওয়ানি আদালত মানে হলো সিভিল কোর্ট। সিভিল কোর্ট ব্যাপারটা হলো যেটা হলো ক্রাইম, যেটা কি বলা হয়, দুইজন ব্যক্তি বা দুইটা প্রতিষ্ঠানের মাঝখানে যখন কোনো দ্বন্দ্ব থাকে সেটা হলো সিভিল কোর্টের মাধ্যমে বা দেওয়ানি আদালতের মাধ্যমে সমাধান করা হয়। আর যেটা হলো ফৌজদারি আদালত বা ক্রিমিনাল কোর্ট, সেটা হলো বিভিন্ন ধরনের ক্রাইম করার জন্য যে সকল মামলাগুলো হয় সেখানে নিষ্পত্তি করা হয়। অর্থাৎ সিভিল কোর্টে হলো দুইটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাঝখানে যত দ্বন্দ্ব সেগুলোর মীমাংসা, এবং ক্রিমিনাল কোর্টে হলো যেটাকে বলা হয় রাষ্ট্রের বিরুদ্ধে যে সকল কাজ খারাপ কাজ করা হয় সেগুলোর কি বলা হয় বিচার করা হয়। আর রাষ্ট্রপতি বলার কারণ হলো যখন একজন ব্যক্তির এগেনস্টে কেউ কোনো ধরনের ক্রাইম করে সেটাকে বলা হয় যে রাষ্ট্রের এগেনস্টে ক্রাইম করা। এবার প্রত্নতত্ত্ব সংরক্ষণ বা আর্কিওলজিক্যাল রিফর্ম। আমরা বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক যে সকল নিদর্শনগুলো আছে আমাদের বাংলাদেশে, যেমন মহাস্থানগড় কিংবা পাহাড়পুর বা এরকম আর ওয়ারি বটেশ্বর, এরকম আর অনেকগুলো আছে। তো এই টাইপের ভারতের যে প্রত্নতত্ত্বগুলো আছে, ভারত যদি আমরা ওভারঅল ভারতবর্ষে চিন্তা করি, ভারতবর্ষে কিন্তু প্রচুর পরিমাণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে অনেক পুরোনো আমল থেকে। সেগুলো সংরক্ষণ করার একটা বড় উদ্যোগ নেন কে? লর্ড কার্জন। এবং তিনি হলো স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু কি বলেছিলেন? যে কার্জনকে সবসময় স্মরণ করা হবে, কারণ ভারতের যা কিছু সুন্দর তা সংরক্ষণ করার ব্যবস্থা করেছিলেন তিনি। অর্থাৎ ভারতের যত পুরাকীর্তি নিদর্শন কিংবা বড় ধরনের কি বলা যায় মুঘল আমলের কিংবা এর পূর্বের যে সকল নিদর্শনগুলো ছিল সেগুলো হলো লর্ড কার্জন প্রোটেক্ট করার বা সেগুলো রিজার্ভ করার একটা উদ্যোগ নিয়ে গেছিলেন, এবং সেই কারণে এগুলো এখনো টিকে আছে। প্রত্নতত্ত্ব রক্ষার জন্য তার গুরুত্বপূর্ণ এনশিয়েন্ট মনুমেন্ট প্রিজার্ভেশন অ্যাক্ট পাস করে গড়ে তোলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং পরিকল্পনা নিয়ন্ত্রণ বিভাগ। এই দপ্তরের জন্য প্রয়োজনীয় অর্থের সরবরাহ তিনি নিশ্চিত করেছেন। অর্থাৎ তিনি শুধুমাত্র বিভাগটা তৈরি করে ফালায় রাখেন নাই, তিনি নিশ্চিত করছেন যাতে এটা সম্পূর্ণভাবে ফান্ডিং পায়, যাতে তারা অ্যাকচুয়ালি এই সকল নিদর্শনগুলো কি বলা যায় প্রোটেক্ট করতে পারেন। একটা সময় ছিল যখন ভারতের প্রত্নতত্ত্ব সম্পদ ছিল কেবল ইউরোপীয় পণ্ডিতদের গবেষণার বিষয়, কিন্তু কার্জনের উদ্যোগের বিদেশের পাশাপাশি ভারতীয়রাও এই উদ্যোগে যুক্ত হওয়ার সুযোগ লাভ করে। অর্থাৎ ব্রিটিশরা কিন্তু ভারতবর্ষ থেকে প্রচুর পরিমাণ কি বলা যায় প্রত্নতাত্ত্বিক সম্পদ চুরি করে নিয়ে গেছিল। সেক্ষেত্রে আবার ব্রিটিশরা কিন্তু এগুলো রক্ষা করার একটা স্টেপ নিয়েছিল। এটা কিন্তু অনেকটা আইরনিক্যাল বলা যায়। আমাদের ব্রিটেনের রানীর বা রাজার মুকুটের মধ্যে যে কোহিনূর হীরাটা, সেটা কিন্তু ভারতবর্ষ থেকে চুরি করা। সো পুরো ব্যাপারটা কিন্তু একটু মানে কি বলা যায় যে আমি নিজে চুরি করলাম, আমি আবার তোমার কি বলা যায় নিরাপত্তার ব্যবস্থা করে দিয়ে গেলাম, এই টাইপের একটা। এবার হলো সাংস্কৃতিক সংস্কারের মধ্যে তার অন্যতম একটি নিদর্শন হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভারতের কলকাতায় যে ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে সেটা নির্মাণ করেন কে? লর্ড কার্জন। ব্রিটিশ মিউজিয়াম এবং অক্সফোর্ডের বোদলেয়ান লাইব্রেরির আদলে তিনি স্থাপন করেন ইম্পেরিয়াল লাইব্রেরিটাও কার্জনের আমলেই তৈরি করা। তিনি ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করার জন্য পুরাতত্ত্ব বিভাগ প্রতিষ্ঠা করেন। এই বিভাগের মাধ্যমে জেনারেল কানিংহাম সহ অন্যদের প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের পথ সুগম হয়। কার? জেনারেল কানিংহাম। তিনি অন্যতম কি বলা যায় বড় ধরনের আর্কিওলজিস্ট ছিলেন। কার্জন ঐতিহাসিক স্থাপনা থেকে সরকারি অফিস উচ্ছেদ করেন, অর্থাৎ সেসব জায়গায় এখন কোনো সরকারি কার্যক্রম হবে না, সেগুলো শুধুমাত্র দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। এবার হলো শিক্ষা সংস্কার। লর্ড কার্জনের প্রশাসনিক অবদানের ইতিহাস সফলতায় ভরা, তবে তার দুইটি উদ্যোগ জনমনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। এর একটি হচ্ছে তার শিক্ষানীতি। শিক্ষানীতি কি? সেটা 1904 সালের
ইউনিভার্সিটিস অ্যাক্ট। 1904 সালের ইউনিভার্সিটি অ্যাক্ট, এটা কার? এটা হলো লর্ড কার্জনের। এটা এমসিকিউর জন্য মনে রাখবা। এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের উপর সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানের উপর সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি করা হয় এবং এই কারণেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি বা উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সাথে তিনি প্রবল বিরোধিতা করেছেন। কারণ কি ছিল? তৎকালীন সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয় হলো বিভিন্ন যে আন্ডারে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সকল কলেজ ছিল সেগুলোর বিভিন্ন ধরনের পরীক্ষার খাতা মূল্যায়ন কিংবা সেগুলো কন্ট্রোল করা এসব দেখতো। সেখানে কিন্তু স্নাতকোত্তর বা আমাদের অনার্স ডিগ্রি যেটা, সেটা কিন্তু তখনও চালু হয়নি। তিনি হলো এসেই তখন হলো পরীক্ষাকরণ এবং অধিভুক্তকরণ ছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদান বিষয়ে কোনো কার্যক্রম ছিল না। লর্ড কার্জনের সংস্কারের ফলে এই বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর অধ্যয়নের সূচনা হয় এবং সাধারণ মানুষ এই সংস্কারকে স্বাগতম জানালো স্বাভাবিকভাবেই। লর্ড কার্জন ঢাকায় যে টাউন হল স্থাপন করেন, পরবর্তী সময়ে সেখানে ঢাকা কলেজের কার্যক্রম পরিচালিত হয় এবং 1921 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয় সেখানে কার্জন হলকে কাজে লাগানো হয় এবং এখনও কার্জন হল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আছে। সেটা কিন্তু বর্তমানে হলো সায়েন্স ফ্যাকাল্টির আন্ডারে আছে অ্যাকচুয়ালি, যেখানে সম্ভবত ফিজিক্স ডিপার্টমেন্টের ক্লাস নেওয়া হয় এই কার্জন হলে। তো শিক্ষা সংস্কার করতে গিয়ে কার্জন বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানের পড়াশোনার উপর বিশেষ গুরুত্ব প্রদান করেছেন। লর্ড কার্জন অনেক জনহিতকর সংস্কারের মাধ্যমে প্রথম দিকে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন, কিন্তু রাজনৈতিক সংস্কার করতে গিয়ে তিনি বেশ সমালোচনার মুখোমুখি হন। সেনাবাহিনীর সংস্কার প্রসঙ্গে তার কি লর্ড হার্বার্ট কিচেনারের সঙ্গে তার গভীর যে মতবিরোধ হয়, সেখানে কার্জন অনুভব করেন হলো ব্রিটিশ সরকারের ইন্ডিয়া অফিস কিচেনারের সাইড করতেছে। দুইজন বন্ধুর মাঝখানে যখন দ্বন্দ্ব শুরু হয়, তখন তৃতীয় পক্ষ যখন একজনের পক্ষ নিয়ে নেয়, তখন অপরজন কিন্তু ইনসাল্টেড ফিল করে। লর্ড কার্জনও সেমভাবে ইনসাল্টেড ফিল করছিলেন এবং সেই কারণে তিনি হলো পদত্যাগ করেন। তিনি 1905 সালের আগস্ট মাসে পদত্যাগ করেন এবং সরকার তাৎক্ষণিকভাবে তার পদত্যাগপত্র গ্রহণ করে। তার সরকার রেডি ছিল সে কখন পদত্যাগ করবে। 1925 সালের 20 মার্চ লর্ড কার্জনের মৃত্যু হয়। ইতিহাসবিদ P.A. রবার্টস তার মূল্যায়ন করতে গিয়ে বলেন, ভালো মন্দ যাই হোক, লর্ড ডালহৌসির পরে আর কোনো গভর্নর জেনারেলের মতো গভর্নর জেনারেল তার মতো অর্থাৎ লর্ড কার্জনের মতো সমগ্র ভারত ব্যবস্থা, শাসন ব্যবস্থায় এতটুকু প্রভাব বিস্তার করতে পারেননি। অর্থাৎ লর্ড কার্জন যেভাবে কৃষি, শিক্ষা, প্রশাসন, মানে যত ধরনের সেক্টর আছে সব জায়গায় যেরকম নিজের স্মৃতিচিহ্ন রেখে গেছেন, এরকম এফেক্ট এই লর্ড ডালহৌসির পরে আর কেউ রেখে যেতে পারেননি। এবার আসলো আমাদের আজকের অন্যতম বড় টপিক, বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ কি? বঙ্গ মানে বাংলা, ভঙ্গ মানে ভাগ, অর্থাৎ বাংলা ভাগ। বাংলা কীভাবে ভাগ করছে? বাংলা হলো তৎকালীন ভারতবর্ষের সময়ে বাংলা বিশাল বড়, ভারতবর্ষের সবচেয়ে বড় প্রদেশ ছিল। বাংলা কী কী নিয়ে গঠিত ছিল? বাংলা ছিল হলো বাংলা, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, তারপর আছে তোমার হলো আসামের কিছু অংশ নিয়ে হলো বাংলা প্রেসিডেন্সি গঠিত হয়েছিল। এই বিশাল প্রদেশের শাসনন্যস্ত ছিল একজন ছোট লাটের উপর বা লেফটেন্যান্ট গভর্নরের উপরে এবং তার রাজধানী ছিল কোথায়? কলকাতাতে। সেখানে নদীবহুল সুদূর পূর্ব বাংলার প্রশাসন সুষ্ঠুভাবে পরিচালনা করা বা সেই অঞ্চলে যে জনগণ ছিল তাদের যে উন্নতি সাধন করা সম্ভব ছিল না। তার উপরে আসাম হলো তারও পরে। তো এইসব ক্ষেত্রে হলো পূর্ব বাংলা, যেটা আমাদের বর্তমান বাংলাদেশ, সেটা হলো কি বলা যায়, আর্থসামাজিকভাবে পশ্চিমবঙ্গ থেকে অনেক পিছিয়ে ছিল। সকল ধরনের কার্যক্রম পরিচালিত হলো কলকাতার উপর বেস করে, যেহেতু সেটা রাজধানী ছিল। তো লর্ড কার্জন এসে বললেন যে যেহেতু এই অঞ্চলের মানুষ পিছিয়ে আছে, তো এদেরকেও তো এগিয়ে আনার দরকার। কিন্তু কলকাতায় যদি রাজধানী থাকে তাহলে প্রথমত হলো এত বড় রাজ্য, মানে এত বড় প্রদেশ শাসন করা টাফ। সেকেন্ড অফ হলো এই যে এই পাশের যে ইয়ারা আছে, পূর্ববঙ্গের যে নাগরিকরা আছে, তাদের উন্নয়ন সাধন করাও একটা বড় চ্যালেঞ্জিং বিষয়। সেই কারণে তিনি বঙ্গকে দুই ভাগ করে ফেললেন এবং বাংলা প্রদেশকে ভাগ করে পূর্ববঙ্গ ও আসাম নামে একটি নতুন প্রদেশ সৃষ্টি করলেন এবং আরেকটা নাম হলো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ কিন্তু ভারতে এখন আছে। পূর্ববঙ্গ এবং আসামটা হলো বর্তমান বাংলাদেশ এবং ভারতের আসাম রাজ্য। এই নতুন প্রদেশের রাজধানী করা হয় আমাদের বর্তমান রাজধানী ঢাকাকে। অন্যদিকে বাংলা অবশিষ্ট অংশের সঙ্গে বিহার এবং উড়িষ্যার সমন্বয়ে পশ্চিমবঙ্গ নামে একটি প্রদেশ গঠন করা হয়। অর্থাৎ 1905 সালের 16 অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হয়।
তবে প্রশাসনিক সুবিধার কথা বলা হলেও এর পিছে একটি বড় রাজনৈতিক উদ্দেশ্য ছিল। এবং রাজনৈতিক উদ্দেশ্যটা কী ছিল? ব্রিটিশদের একটা পলিসি, যেটা আমি প্রথম দিকে বলে আসছি, সেটা হলো ডিভাইড অ্যান্ড রুল পলিসি। ডিভাইড অ্যান্ড রুল পলিসি বা ভাগ করো ও শাসন করো নীতি। এই জিনিসটা কি অ্যাকচুয়ালি আমরা বোঝার চেষ্টা করি। এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে বঙ্গভঙ্গ ইজিলি বুঝতে পারবা। আর এই জিনিসটা কিন্তু যে তৎকালীন হিন্দু নেতৃবৃন্দ ছিল তারাই প্রথমে তুলে ধরছে যে অ্যাকচুয়ালি এটা ডিভাইড অ্যান্ড রুলের একটা স্টেপ ছিল এই বঙ্গভঙ্গটা। ধরো আমি একটা গ্রামের চেয়ারম্যান হলাম, সেখানে দুইটা পরিবার আছে, চৌধুরী পরিবার এবং রহমান পরিবার। তো চেয়ারম্যান হওয়ার টাইমেই আমি হলো ঝামেলা করে আসছি গ্রামবাসীর সাথে, সেই নিয়ে হলো চৌধুরী এবং যে রহমান আছে দুই পক্ষই একজোট আমার এগেনস্টে। তো এরা একজোট হয়ে আমি কি করলাম, আমি এসেই প্রথমে চিন্তা করলাম আমার যদি এই গ্রামে মানে শাসন কায়েম করতে হয় তাহলে দুইজনের মাঝখানে একটা ফাটল ধরাতে হবে। ফাটল ধরাতে কী করলাম, আমি চৌধুরী পরিবারকে সকল ধরনের বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া শুরু করলাম খুব বেশি পরিমাণে। এবং যে রহমান পরিবার আছে ধরো তাকে আমি বিভিন্নভাবে বঞ্চিত করলাম বা তার ন্যায্য অধিকার দিলাম না, তাকে দমিয়ে রাখলাম। এই ক্ষেত্রে দেখা গেল কয়েক বছর পর চৌধুরী পরিবারে খুব ভালো উন্নতি হলো, রহমান পরিবার অনেকটুকু পিছিয়ে গেল। পিছিয়ে যাওয়ার পর আমি আবার কি করলাম, চৌধুরীতে যেহেতু আমি সুযোগ সুবিধা দিচ্ছি তাই তার আমার একটু অনুগত হয়ে গেল। তাই আমি চৌধুরী পরিবারকে যে উস্কানি দেওয়া শুরু করলাম, এই রহমান পরিবার চৌধুরী পরিবারকে বিভিন্নভাবে আমার নিজের কাছে আনা শুরু করলাম এবং রহমান পরিবারকে উস্কানি দেওয়া শুরু করলাম যে চৌধুরী পরিবার হলো আমার সাথে বেশি বেশি মিশে মিশে তার যে বর্তমানে ডাউনফলটা আছে, তার যে পিছিয়ে যাওয়ার একটা প্রসেস আছে, সেটার জন্য দায়ী হলো চৌধুরী পরিবার। এভাবে আমি দুইজনের মাঝখানে একটা ফাটল সৃষ্টি করলাম। এই যে ফাটলটা সৃষ্টি করলাম এবং এর মাধ্যমে কিন্তু আমার যে গ্রামের মধ্যে শাসন সেটা কিন্তু আরও একটু স্ট্রং হয়ে গেল। এটাই হলো ডিভাইড অ্যান্ড রুল পলিসি। ডিভাইড অ্যান্ড রুল পলিসির মাধ্যমে ইংরেজরা এই পৃথিবীর বিভিন্ন জায়গায় দীর্ঘ সময় শাসন কার্য কায়েম করেছিল। ডিভাইড অ্যান্ড রুল করার মাধ্যমে তারা যেটা করতো সেটা হলো স্বদেশীয়দের মাঝখানে দুটি বা একাধিক বিভাগ করে নিজেদের মধ্যে একটা ঝগড়া লাগাই দিত। ঝগড়া লাগানোর ফলে সেই ফায়দাটা লুটতোকে ব্রিটিশরা লুটতো কীভাবে, এই দুই বিভিন্ন পক্ষ ঝগড়া যদি থাকতো তাহলে কিন্তু তারা একতাবদ্ধ হয়ে এই যে ব্রিটিশ যে সাম্রাজ্যবাদী বা তারা যে জোর করে শাসন করছে এটার এগেইনস্টে কোনো স্টেপ নিতে পারতো না, এই সুযোগটাই ব্রিটিশরা গ্রহণ করতো। তো এই ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা তারা এই বঙ্গদেশেও প্রয়োগ করেছিল এবং এই বঙ্গদেশে প্রয়োগ করার মাধ্যমে তারা যে আমরা প্রথমে বলে আসছি যে 1858 সালের ভারত শাসন আইনের সময় ব্রিটিশদের একটা অন্যতম উদ্দেশ্য ছিল হলো এই যে ভারতবর্ষে হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটা সম্প্রীতির ভাব ছিল, সেটার মধ্যে একটা বড় ধরনের ফাটল ধরানো। সেটা যদি না করতে পারে তাহলে এই ভারতবর্ষের যে ব্রিটিশ শাসন সেটা কিন্তু কায়েম করা সহজ হবে না। সেজন্য তারা এখানেও ডিভাইড অ্যান্ড রুল যে পলিসিটা সেটাও ইউজ করে। এটার আমরা আরেকটা উদাহরণ দিতে পারি, তোমার টম অ্যান্ড জেরিতে যদি দেখে থাকো, টম অ্যান্ড জেরিতে একটা কালো বিড়াল ছিল, তোমরা যদি খেয়াল করে থাকো। তো এই দুই কালো বিড়ালের মাঝখানে একবার যুদ্ধ লাগলো, মানে বক্সিং ম্যাচ। যুদ্ধের মধ্যে লাগায় মাঝখানে হলো জেরি যে হলো একবার ওর কানে একবার বিষ মানে এটা ওটা বইলা দিয়ে আসে, এর কানে একবার ওটা বইলা দিয়ে আসে, এটা বইলা দিয়ে আসে একজন আরেকজনের উপর রাগায় দিল। রাগায় দিয়া দুইজন যখন মারামারি করতে লাগলো, জেরি এই পাশে বসে দুইটা এনজয় করতেছে। এনজয় করতে করতে হঠাৎ করে এই দুজনের খেয়াল হলো অ্যাকচুয়ালি হলো এরা হলো জেরির কথায় মারামারি করতেছে এবং মারামারি করার সুফলটা ভোগ করতেছে কে? জেরি। ঠিক একইভাবে আমাদের যে হিন্দু মুসলিম একটা দূরত্ব, বর্তমানে যে দূরত্বটা আছে সেটা কিন্তু এই ডিভাইড অ্যান্ড রুল পলিসির কারণেই এখনও বিদ্যমান। এই যে দুই গোষ্ঠীর মধ্যে হিন্দু এবং মুসলমানদের মধ্যে যে একটা দূরত্ব আমাদের এই বঙ্গদেশে বা ভারতীয় উপমহাদেশে, সেটার কিন্তু ফায়দা লুটছিল কারা? ব্রিটিশরা। তো আমরা এই হলো ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা বুঝলাম। সো আমরা এটা কিন্তু সিকিউ অ্যান্সার করতে ইজি হবে। এবার যদি আমরা চিত্রটা দেখি, এই যে হলো এটা হলো পূর্ববঙ্গ। পূর্ববঙ্গ যেদিকে কিন্তু এখন বাংলাদেশ ছাড়াও বর্তমানে পশ্চিমবঙ্গের একটা অংশ কিন্তু তখন পূর্ববঙ্গের আন্ডারে ছিল এবং সাথে কি আসাম, মাঝখানে ঢাকা হলো এর রাজধানী। এবং দেখো কলকাতায় যখন রাজধানী থাকে এত বড় একটা বঙ্গ প্রদেশ,
এদিকে কিন্তু সব ধরনের উন্নতি হচ্ছে, এদিকে কোনো কিছু যাচ্ছে না। এই কারণে কি আমাদের যে বর্তমান বঙ্গদেশের বা বাংলাদেশের যে নাগরিক আছে এরা কিন্তু বঞ্চিত হচ্ছিল। এই বঞ্চিত হওয়ার ফলেই এই অঞ্চলটা ছিল মুসলিম প্রধান এবং এটা ছিল হিন্দু প্রধান। তো প্রথম থেকেই হলো ব্রিটিশরা যে 1858 সালে যখন ব্রিটিশ আমল শুরু হলো তখন থেকে তারা হিন্দুদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বেশি দিচ্ছিল এবং যেহেতু তারা মনে করতো সিপাহি বিদ্রোহ হলো মুসলমানদের কারণে হয়েছে তাই মুসলমানদেরকে তারা বিভিন্নভাবে বঞ্চিত করত। বঞ্চিত করার কারণে তারা হলো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কম পেত এবং এই কারণে এই অঞ্চলটা হলো পিছিয়ে যায় এবং এই অঞ্চলটা একটু আগে যায়। তো লর্ড কার্জন এসে ওদের দেখালো, দেখো তোমরা তো পিছিয়ে গেছো, এরা তো আগে যাইতেছে, তো তোমাদের একটা ভাগ করে দিই, একটা অঞ্চল ভাগ করে দিই, তোমরা এই জায়গা হলো নতুনভাবে শাসন কার্য শুরু করো এবং নিজেদের উন্নতি ঘটাও আর এরা এদিকে ঘটাতে থাকুক। কিন্তু এতে হলো হিন্দু সম্প্রদায় যে আছে এদের হলো বাদ সাধলো যে আমরা পুরো বাংলাদেশ বঙ্গদেশকে কেন আলাদা করব, এটা আপনাদের ষড়যন্ত্র হ্যান ত্যান। বা এর মধ্যে অন্যতম একটা কারণ ছিল কি, এখানে যে প্রতিপত্তিশীল হিন্দু সমাজটা ছিল যারা কলকাতার বিভিন্ন ব্যবসা ট্যাবসা কন্ট্রোল করতো তাদের কিন্তু এই বঙ্গভঙ্গ হলে একটা বড় ধরনের লস হয়ে যেত, সেই কারণে কিন্তু তারা এর বিরোধিতা করেছিল। বঙ্গভঙ্গের প্রেক্ষাপটটা যেটা হলো, ভারতের রাজধানী তখন পর্যন্ত ছিল হলো পশ্চিমবঙ্গের কলকাতা, তখন পুরো কলকাতায় বসে ব্রিটিশরা ভারতবর্ষ শাসন করত। তাই সরকারের স্বপ্নদোষ ছিল মহানগর কলকাতা বা পশ্চিমবঙ্গের উপর। কলকাতা কেন্দ্রিক পশ্চিমবঙ্গের তুলনায় ভাটি অঞ্চলে যেমন নদী নালাপূর্ণ বাংলাদেশ আছে সেখানে কিন্তু তেমন উন্নতি ঘটেনি। এক্ষেত্রে তারা শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্য শিল্প সব দিক থেকে পিছিয়ে আছে। ব্রিটিশ শাসক গোষ্ঠীর অবহেলা ও কার্যকর পরিকল্পনা অভাবে বাংলার পূর্বাঞ্চলের মানুষের সামাজিক অর্থনৈতিক উন্নয়নে ব্যাহত ঘটেছিল। মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গের অর্থনীতি কৃষিভিত্তিক হওয়া সত্ত্বেও এই অঞ্চলে কৃষি ও কৃষকের উন্নতির জন্য কোনো ধরনের কার্যক্রম এই কলকাতা ভিত্তিক সরকার কিন্তু গ্রহণ করেনি। এক্ষেত্রে ভূমি ব্যবস্থায় ত্রুটির সুযোগ নিয়ে অর্থলোভী যে হিন্দু জমিদার ছিল মহাজনরা, তারা গ্রাম বাংলার রায়তদের উপর অত্যাচার করত এবং তৎকালীন হলো কলকাতাতেই অলরেডি 22টা কলেজ এবং বিশ্ববিদ্যালয় ছিল। বঙ্গদেশে কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, কলেজ ছিল দু একটা, কিন্তু এখানে কয়টা 22টা কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় ছিল। পূর্ববঙ্গে কোনো ধরনের বিশ্ববিদ্যালয় ছিল না, হাতে গোনা দু একটা কলেজ ছিল। দুই অঞ্চলের মধ্যকার এই ব্যবধান লর্ড কার্জনের নজর আসলো এবং তিনি বুঝলেন বঙ্গ বিভাগের ফলে প্রশাসনিক অব্যবস্থাপনা দূর হওয়ার পাশাপাশি পূর্বাঞ্চলের জনগণ হলো আর্থিক সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে উন্নতি করার সুযোগ পাবে, সেই জন্য তিনি বঙ্গভঙ্গের উদ্যোগ নেন। এক্ষেত্রে হলো হিন্দু ও মুসলমানদের প্রতিক্রিয়া কী ছিল, যেটা আমি প্রথম বললাম যে হিন্দু মুসলমানরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ ছিল এই পূর্ববঙ্গে, তাই তারা এটাকে সাদরে আমন্ত্রণ জানালেন এবং এই যে হিন্দু সম্প্রদায় যারা ছিল কলকাতা ভিত্তিক তারা কিন্তু এর প্রবল বিরোধিতা করলো। এই যে মুসলমান নেতারা বঙ্গবন্ধুকে সমর্থন জানালো। ঢাকাকে কেন্দ্র করে নতুন একটি রাজধানী গড়ে উঠলে মুসলমানরা এর মধ্যে উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা দেখতে পান। 1906 সালে ঢাকায় মুসলিম লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকে স্যার সলিমুল্লাহ বঙ্গবন্ধুকে পূর্ণ সমর্থন দেন। তাছাড়া 1910 সালে ভূপেন্দ্রনাথ দত্ত মেমোরিয়াল কাউন্সিল বিষয়টি পুনরুত্থাপনের চেষ্টা করলে বাংলার মুসলিম নেতা শামসুল হুদা ও বিহারের মাসারুল হক এর তীব্র বিরোধিতা করেন। অর্থাৎ তারা বঙ্গভঙ্গ চাইছিল, কারা? আমাদের এই দেশেও যে মুসলিম নেতারা ছিল তারা। মুসলিম পত্রপত্রিকাগুলো নতুন প্রদেশের সমর্থনে আনন্দ প্রকাশ করে। এদিকে বঙ্গভঙ্গ ঘোষণার সাথে সাথেই হিন্দুদের মধ্যে প্রবল একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। হিন্দুরা আগে থেকেই বঙ্গভঙ্গের বিরোধিতা করে আসছিল, তাই বঙ্গভঙ্গের পর তারা দেশব্যাপী আন্দোলনের আহ্বান জানায়। কি আন্দোলন? ব্রিটিশ বিরোধী আন্দোলন, যেটা একসময় হলো স্বদেশী আন্দোলন হিসেবেও পরিচিত হয়। বঙ্গভঙ্গের ফলে হিন্দু নেতৃত্ব বুঝতে পারে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গের নিপীড়িত কৃষক শ্রমিক জনগণের অর্থনৈতিক মুক্তি আসবে আর মুসলমানদের শিক্ষা লাভের সুযোগ হবে। মুসলমানদের মধ্যে নবজাগরণের সূত্রপাত ঘটবে এবং রাজনৈতিক চেতনা জাগ্রত হবে। এই কারণে হলো হিন্দু সম্প্রদায় যারা ছিল কলকাতা ভিত্তিক তাদের হলো লস, সেই কারণে তারা হিন্দুরা ভালোভাবে গ্রহণ করেনি। এবার স্বদেশী আন্দোলন এবং বঙ্গভঙ্গ রদের সম্পর্কটা কি? ভারতীয় যে জাতীয় কংগ্রেস আছে সেটা কিন্তু হিন্দু ভিত্তিক একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, এর প্রবল বিরোধিতা করলো স্বাভাবিক। কংগ্রেস একে ডিভাইড অ্যান্ড রুল, আমরা যে নীতিটা পড়লাম, ভাগ করো এবং শাসন করো নীতি হিসাবে একখা দিয়ে এর বিরুদ্ধে প্রবল আন্দোলনের ডাক দিল। রবীন্দ্রনাথ ঠাকুর এক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলার মাটি বাংলার জল কিংবা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি প্রভৃতি গান রচনা করেন এই বঙ্গভঙ্গের প্রেক্ষিতে। অর্থাৎ যদি অ্যাডমিশন কিংবা এইচএসসিতে কোশ্চেন আসে যে
আমার সোনা বাংলাদেশের জাতীয় সঙ্গীত বা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কোন আন্দোলনের উপমহাদেশের কোন আন্দোলনের প্রেক্ষিতে রচিত হয়েছিল, সেটার উত্তর হবে হলো বঙ্গভঙ্গ। ক্লিয়ার? অনেক পরে অর্থাৎ 1972 সালে আমার সোনার বাংলা বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিণত হয় এবং রবীন্দ্রনাথ ঠাকুর হলো তখন রাখি বন্ধন এর একটা অনুষ্ঠান করছিল, যে হিন্দু এবং মুসলমানরা নিজেদের পরস্পরের মধ্যে রাখি বন্ধন করেছিল। তবে প্রথম দিকে অনেক প্রগতিশীল মুসলিম নেতৃবৃন্দ বঙ্গ বিভক্তি বিরোধী অঞ্চলে বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিল। তবে এই আন্দোলনে বিভিন্ন হিন্দুয়ানি অনুষ্ঠান যুক্ত হওয়ায় তারা ক্রমে ক্রমে সেখান থেকে সরে আসে। তারা বুঝতে পারে যে এখানে হিন্দুরা লিড দিচ্ছে, মুসলমানরা হলো অপর সাইডে একটু সংখ্যায় বেশি, তাই এখান থেকে তারা বেরিয়ে গেল এবং আন্দোলনে হিন্দু সম্প্রদায়ের আন্দোলন হিসেবে পরিগণিত হয়। অর্থাৎ তারা এই পুরো আন্দোলনটাকে ট্যাগ দিয়ে দিল এটা শুধুমাত্র হিন্দুদের আন্দোলন। কংগ্রেস এবং হিন্দু নেতৃবর্গের আন্দোলন অংশগ্রহণে বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলনে মাথাচাড়া দিয়ে ওঠে। এই আন্দোলনের প্রধান কর্মসূচি ছিল গুপ্ত হত্যা, দাঙ্গা, বিভিন্ন নষ্টমূলক কার্যাদি। অর্থাৎ এই আন্দোলনটা কমপ্লিটলি ভায়োলেন্ট হয়ে যায়, যে শুধুমাত্র রাস্তায় মিছিল বাড়ি টেপের না, খুব সম্পূর্ণ ভায়োলেন্সে চলে গেছে। আন্দোলনকারীদের এক পর্যায়ে সেটা কি করলো, তারা হলো ব্রিটিশ পণ্য এবং শিক্ষা বর্জনের একটা আন্দোলন শুরু হলো, যেটাকে বলা হয় কি স্বদেশী আন্দোলন, যেটার জন্য গান্ধীজি বিখ্যাত। এই আন্দোলন এক পর্যায়ে সন্ত্রাসবাদী আন্দোলনের রূপ নিল। বলা বাহুল্য এই স্বদেশী ও সন্ত্রাস বিরোধী আন্দোলন ভারতের ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিয়েছিল, যেহেতু একটা পুরো বঙ্গদেশে আন্দোলন শুরু হয়। কিন্তু লর্ড কার্জন দমে গেলেন না। ভারতীয়দের মোকাবেলায় তিনি সিদ্ধহস্ত বলে লর্ড কার্জন গর্ববোধ করতেন, অর্থাৎ তিনি এটাতে প্রাউড ফিল করতেন যে তিনি শক্ত হস্তে এই ভারতবর্ষকে দমিয়ে রেখেছেন। এমনকি তিনি একবার কংগ্রেসের জাতীয়তাবাদী নেতাদের সম্পর্কে মন্তব্য করেছেন যে তারা গঙ্গায় তো আর আগুন ধরিয়ে দিতে পারবে না। তবে লর্ড কার্জন শেষ পর্যন্ত বঙ্গ বিভাগকে ঘিরে জ্বলে ওঠা স্বদেশী ও সন্ত্রাস বিরোধী আন্দোলনের মুখে হতাশ ও বিচলিত হয়ে পদত্যাগের কথাও ভাবেন। ব্রিটিশ সরকারও এই আন্দোলনের তীব্রতা লক্ষ্য করে এক পর্যায়ে এটাকে বঙ্গভঙ্গ রদ করে দেন বা বঙ্গভঙ্গ বাতিল করে দেন। এক পর্যায়ে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ রদ করার সিদ্ধান্ত নেন এবং 1911 সালের 12 ডিসেম্বর 1911 সালের 12 ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ করা হয়। কোশ্চেন আসে যদি কবে যে বঙ্গভঙ্গ রদ করা হয় 1911 সালের 12 ডিসেম্বর। একই সাথে বঙ্গভঙ্গ রদ কাহিনী শেষ। তবে বঙ্গভঙ্গের যে একটা এফেক্ট, সে যে আমাদের মধ্যে যে একটা সাম্প্রদায়িক একটা দূরত্ব সৃষ্টি হয় হিন্দু মুসলমানদের মধ্যে, সেটা কিন্তু বর্তমানে এসেও রয়ে গেছে। তো আজকে আমাদের ক্লাসে এখানেই শেষ, লেকচার 1। তো আমরা আজকে কি শিখলাম? প্রথমত আমরা জানলাম হলো 1858 সালের যে ভারত শাসন আইন। 1858 সালের ভারত শাসন আইনের পরে আমরা জানলাম লর্ড রিপন সম্পর্কে। লর্ড রিপন কীভাবে উদারনৈতিক দলের সদস্য ছিলেন এবং তিনি উদারনৈতিক মানসিকতা নিয়ে এদেশের জনগণের সেবা করে গেছেন, সেটা জানলাম। এরপর আসে হলো লর্ড কার্জন এবং তিনি যে এই দেশের বিভিন্ন প্রশাসনিক এবং সকল সেক্টরে যে তার অবদান রেখে গেছেন সেটা, এবং সর্বশেষ আমরা জানলাম হলো বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গের মাধ্যমে কীভাবে এদেশের কী বলা হয় ডিভাইড অ্যান্ড রুল পলিসি এস্টাবলিশ করা হলো, সেটাও আমরা প্র্যাকটিক্যালি দেখলাম। তো আমরা নেক্সট ক্লাসে এর পরবর্তী পার্ট থেকে শুরু করবো। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজের এবং পরিবারের খেয়াল রাখবে। তো সবাইকে আজকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।